আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। রমজান মাসে মনে হয় ১ম ক্লাস নিচ্ছি তোমাদের। তো তোমরা যে যেখানে আছো সবাই একটু কানেক্ট হয়ে যাও। সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দাও এবং তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। আজকে আমরা হচ্ছে চলন এবং অঙ্গ চালনার যে ৩য় যে ক্লাসটা রয়েছে শেষ ক্লাসটা আমরা করব ইনশাআল্লাহ। তো আমরা ১ম যে ক্লাসটা ১ম ক্লাসে হচ্ছে আমরা ২০৬ টা অস্থি, তাদের অবস্থান এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। এখন তারপরে হচ্ছে যে ২য় ক্লাসটা ছিল সেখানে আমরা আ আ বিভিন্ন ধরনের অস্থি, কোষ আ এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। অস্থি, তরুণাস্থি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের যে ক্লাস, এই ক্লাসটা অল্প কিছু টপিক বাকি আছে অধ্যায়ের। অ্যাম অল্প কিছু অধ্যায় বাকি আছে। কিছু টপিক বাকি আছে। তো এখানে হচ্ছে আমরা মেইনলি যে পেশিকোষ, তারপর হচ্ছে রড, লিভার এবং কিছু এমসিকিউ, সিকিউ কিন্তু সলভ করব। তো তোমরা যে যেখানে আছো সবাই একটু সাড়া দাও। আমরা খুব দ্রুত এই ক্লাসটা শুরু করব। আজকে হচ্ছে আমরা পেশি কোষ নিয়ে আলোচনা করব। পেশি কোষ খুব একটা ইম্পোর্টেন্ট না। মেইনলি এখানে হচ্ছে অ্যা অস্থিগুলো নিয়ে বেশি কোয়েশ্চেন আসে। তারপর হচ্ছে হেবারসেন তন্ত্র এই জিনিসগুলো নিয়ে একটু বেশি কোয়েশ্চেন আসে। মানে লাস্ট যে ২ টা ক্লাস করেছিলাম আমরা, এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটাও গুরুত্বপূর্ণ, কিন্তু তুলনামূলক একটু কম। তবে আমাদের যেহেতু সবকিছুই কভার করব ইনশাআল্লাহ। তো ক্লাসে যে সমস্যাগুলো থাকবে তোমরা একটু জানাবা। তোমাদের কি, কি সমস্যা বা গত ক্লাসে কোনো সমস্যা থাকলে সেগুলো জানাবা। কোনো সমস্যা আছে কিনা? তো চলো আমরা ক্লাসটা শুরু করি। আজকে যেই ১ম টপিক সেটা হচ্ছে পেশিকোষ। তো পেশিকোষ কিন্তু ৩ প্রকারের তোমরা জানো যে কঙ্কাল পেশি, তারপর হচ্ছে অন্তর্জাতীয় পেশি আর হচ্ছে হৃৎপেশি। তো তোমরা হয়তো এই কোয়েশ্চেনটা পারবা। তো এইজন্য তোমাদেরকে এই কোয়েশ্চেনটা দিছি এমসিকিউ। এটা কিন্তু 9-10 এর কোয়েশ্চেন, কিন্তু এটা বোর্ডেও আসছে। যশোর বোর্ড ২০১৯ এ কোন পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়? তোমরা একটু আনসার করো যে কোন পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়? এটা সবার পারার কথা। যদিও আমরা এই জিনিসটা পড়ি নাই। কিন্তু যেহেতু 9-10 বা ক্লাস 8 এ হয়তো ছিল যে কোন পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায়। দেখি কে, কে আনসার করতে পারো। ইন্টারক্যালেটেড ডিস্ক হচ্ছে অ্যা পেশিকোষে যে অ্যা প্লাজমা লেমা থাকে, যেটাকে আমরা বলি সার্কোলেমা। সার্কোলেমা ঘন যখন হয়ে যায় তখন হচ্ছে ২ টা কোষের মাঝখানে একটা সংযোগ সৃষ্টি করে, যেটাকে আমরা বলতেছি ইন্টারক্যালেটেড ডিস্ক। পেশিকোষের যে সাইটোপ্লাজম আছে, অ্যা অ্যা সাইটোপ্লাজম আছে। তো সাইটোপ্লাজমটা হচ্ছে একটু ঘন সন্নিবিষ্ট হয়ে ইন্টারক্যালেটেড ডিস্ক ফরমেশন করে। যেটাকে আমরা বলি সার্কোপ্লাজম। আচ্ছা, এই অ্যা ইন্টারক্যালেটেড ডিস্ক আমরা পাবো মেইনলি কার্ডিয়াক পেশিতে বা হৃৎপেশিতে আমরা ইন্টারক্যালেটেড ডিস্ক আমরা পাবো। আচ্ছা। তারপরে হচ্ছে আমরা পেশি নিয়ে কথা বলব যে পেশি কি? পেশি টিস্যু এই ব্যাপারটা বইয়ে অনেক ডিফিকাল্ট ভাবে উপস্থাপন করা হয়েছে। তো আমরা খুব সহজে আজকে এই টপিকটা কভার করার ট্রাই করব ইনশাআল্লাহ। তো যে টিস্যু সংকোচন প্রসারণের মাধ্যমে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটায় তাকে আমরা পেশি টিস্যু বলি। তার মানে হচ্ছে আমরা যখন কোনো কাজ করতে যাই তখন যে টিস্যুটা আমাদের হেল্প করে সেটা হচ্ছে আমাদের পেশি টিস্যু, এবং পেশি টিস্যুটা কিন্তু মেসোডার্ম থেকে উৎপন্ন। ভ্রূণীয় যে মেসোডার্ম রয়েছে সেই মেসোডার্ম থেকে আমাদের পেশি টিস্যুটা উৎপন্ন হয়, এবং পেশি টিস্যুর এককে পেশি কোষ বা পেশি তন্তু বলা হয়। এখানে তন্তু হবে তন্তু। এখন বলতে পারো যে পেশি কোষকে কেন পেশি তন্তু বলা হয়? কারণ পেশি কোষটা দেখতে অনেকটা তন্তুর মতো। দেখবা তোমরা যখন ৩ টা পেশির আলাদা, আলাদা বৈশিষ্ট্য পড়বা তখন দেখবে কি যে অনেকটা লম্বাকৃতির, পেশিগুলো অনেকটা লম্বাকৃতির হয়। বেলনাকৃতির হয়, লম্বাকৃতির হয়, মাকুয়াকৃতির হয়। তো এজন্য পেশি কোষকে অনেক সময় পেশি তন্তুও বলা হয়ে থাকে। আচ্ছা। এখন আমরা জানবো যে পেশি টিস্যুর কি, কি প্রকারভেদ রয়েছে। পেশি টিস্যুকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ১ম এ যে প্রকারভেদটা রয়েছে সেটা হচ্ছে অবস্থান অনুযায়ী। তার মানে হচ্ছে টিস্যুটা কোন জায়গায় রয়েছে। একটা হচ্ছে কঙ্কাল টিস্যু, যেটা হচ্ছে আমাদের মেইনলি যে অস্থিগুলা রয়েছে, যে হাড়গুলা রয়েছে, হাড়গুলার উপরে যেই পেশিগুলা রয়েছে সেগুলাকে আমরা কঙ্কাল পেশি বলি। এগুলো দিয়েই মেইনলি আমরা হচ্ছে বিভিন্ন ধরনের কাজ করে থাকি। ঐচ্ছিক যে কার্যকলাপ এগুলো হচ্ছে আমরা কঙ্কাল পেশি দিয়ে করে থাকি। তারপরে রয়েছে অন্তর্যান্ত্রিয় পেশি। এই জিনিসটা হচ্ছে যে সকল পেশি আমাদের
ভিতরে থাকে। এর অপর নাম হচ্ছে ভিসেরাল মাসল। ঠিক আছে? এটার অপর নাম হচ্ছে ভিসেরাল মাসল। যেগুলো হচ্ছে আমাদের দেখা যাইতে পারে যে পাকস্থলী, তারপর হতে পারে অ্যা তারপরে যে আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে, এখানে হচ্ছে এক ধরনের টিস্যু থাকে। পেশি টিস্যু থাকে। যেটা হচ্ছে আন্তর্জাত্রীয় টিস্যু। আন্তর্জান্ত্রীয় যে পেশি টিস্যু সেটার অপর নাম হচ্ছে ভিসেরাল মাসল। ঠিক আছে? ভিসেরার মধ্যে যে টিস্যুটা থাকে। আচ্ছা। আর আরেকটা রয়েছে হৃৎপেশি। হৃৎপেশি কি? যেটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে থাকে। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে যে পেশিগুলা হেল্প করে সেগুলোকে আমরা বলি হৃৎপেশি। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আছো একটু অ্যা জানাও। কে কোথা থেকে লাইভটা দেখতেছো? আচ্ছা, তারপর হচ্ছে এটা গেল আমরা দেখলাম যে অবস্থান অনুযায়ী পেশির কি, কি প্রকারভেদ রয়েছে। তারপর হচ্ছে গঠন অনুযায়ী। তার মানে হচ্ছে গঠনটা কিরকম? গঠনে কি, কি পাওয়া পাওয়া যায় এর উপর ভিত্তি করে আমরা এটাকে আবার ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে চিহ্নিত পেশি বা রৈখিক পেশি। যেখানে হচ্ছে রেখার মতো বিভিন্ন ধরনের দাগ থাকে, দাগ কাটা থাকে। ঠিক আছে? বিভিন্ন ধরনের ব্যান্ড থাকতে পারে। তো এগুলো হচ্ছে আমাদের রৈখিক পেশি। আর কিছু রয়েছে অমসৃণ পেশি বা অরৈখিক পেশি। যেই যে এম পেশি টিস্যুর হচ্ছে অ্যা দেখা যায় কি বিভিন্ন ধরনের ব্যান্ড থাকে না বা আড়াআড়ি দাগ থাকে না। সেগুলাকে আমরা অমসৃণ বা অরৈখিক পেশি বলে থাকি। আচ্ছা। এবং লাস্টে রয়েছে যে কাজ অনুযায়ী। কাজ অনুযায়ী আমরা ২ ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, আরেকটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। এই জিনিসটা আমরা সবার আগে পড়েছিলাম হয়তো। আমরা যখন 9-10 এ পড়ছিলাম তখন হয়তো এইভাবে পড়েছিলাম যে কাজ অনুযায়ী পেশি টিস্যু কয় প্রকার? একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, আরেকটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। এখন আমরা এই যে ৩ টা এখানে যে আমরা ৩ টা প্রকারভেদ দেখলাম, এই প্রকারভেদগুলোকে আরেকটু সুন্দরভাবে কিন্তু সাজাতে পারি। যেমন ঐচ্ছিক পেশি যেটা আছে, ঐচ্ছিক পেশি কিন্তু আবার এখানে কঙ্কাল পেশি এবং কঙ্কাল পেশিটা কিন্তু ঐচ্ছিক পেশি। আর অনৈচ্ছিক পেশি কোনটা? অন্তর্জান্ত্রীয় পেশি এবং হৃৎপেশি। এই ২ টা হচ্ছে অনৈচ্ছিক পেশি। এই ২ টা হচ্ছে অনৈচ্ছিক পেশি। মানে একটা আরেকটার সাথে কিন্তু কানেক্টেড আছে। যখন আমরা এই বিষয়ে আরেকটু বেশি জানবো, আরেকটু পড়বো তখন হচ্ছে এগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশি। আর এই ২ টা হচ্ছে অনৈচ্ছিক পেশি। আবার রৈখিক পেশি এবং মসৃণ পেশি। মসৃণ পেশিটা হচ্ছে ভিসেরাল পেশি যেটা আন্তর্জাতীয় যে পেশিটা রয়েছে ভিসেরাল পেশির এই জিনিসটা হচ্ছে আমাদের মসৃণ পেশি। আর বাকি যে ২ টা রয়েছে কঙ্কাল পেশি এবং হৃৎপেশি এগুলো কিন্তু হচ্ছে রৈখিক পেশি বা চিহ্নিত পেশি। আ আব্দুল মোহাইমেন রাহি উপস্থিত হয়েছে। থ্যাংক ইউ। আর কে উপস্থিত আছো ক্লাসে একটু জানাও। তোমরা কোথা থেকে আসো? রমজান মাস আমাদের তো জাস্ট ইবাদত করব আর পড়াশোনা করব। তেমন বিশেষ কোনো কাজ নাই। তো তারাবি শেষ, আমাদের খাওয়া-দাওয়া হয়তো শেষ। তো এখন লম্বা ক্লাস করার সময়। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। তো আমরা যে ৩ টা জিনিস দেখলাম যে অবস্থান অনুযায়ী, গঠন অনুযায়ী এবং কাজ অনুযায়ী পেশি কত প্রকার হতে পারে। আচ্ছা। এবার হচ্ছে যে পেশি টিস্যুর যে গঠন, সেটা কিরকম হয়ে থাকে? পেশি টিস্যুর গঠনটা কিরকম হয়? এটা হচ্ছে আমরা এটা নিয়ে খুব প্যারা খাই যে পেশি টিস্যুগুলা কিভাবে তৈরি হয়। তো মেইনলি অ্যাক্টিন এবং মায়োসিন নামে ২ ধরনের প্রোটিন থাকে। এই প্রোটিনগুলো হচ্ছে পেশিতে থাকে। অ্যাক্টিন এবং মায়োসিন এই ২ টা প্রোটিনের নাম হয়তো তোমরা শুনেছ। তো অ্যাক্টিন এবং যে মায়োসিন রয়েছে, এই অ্যাক্টিন এবং মায়োসিনটা তৈরি করে সার্কোমিয়ার। অ্যাক্টিন এবং মায়োসিন তৈরি করবে সার্কোমিয়ার। আচ্ছা। এবং এই যে অ্যাক্টিন এবং মায়োসিন, এই অ্যাক্টিন এবং মায়োসিনে বিভিন্ন ধরনের ব্যান্ড দেখা যায়। যেগুলোকে আমরা বলি এ ব্যান্ড এবং আই ব্যান্ড। এগুলো আমরা আ যদি এখানে দেখি যে অ্যা এই যে যেখানে হচ্ছে ফিলামেন্ট গুলো একটু ঘন থাকে এই জায়গাগুলোতে, এই যে এই জায়গাগুলোতে হচ্ছে ফিলামেন্ট গুলো একটু ঘন। এটাকে আমরা বলি এ ব্যান্ড। আর যেখানে হচ্ছে ফিলামেন্ট গুলো একটু কম ঘন, যেমন এই জায়গায় দেখো এখানে কিন্তু লাল যে পেশির যে ফিলামেন্ট আছে মায়োফিলামেন্ট এখানে কিন্তু কম। এই যে এই জায়গাতে এগুলো কিন্তু কম। এটাকে আমরা বলি আই ব্যান্ড। ঠিক আছে? এই যে ডোরা কাটা যে ব্যান্ড গুলা রয়েছে সেগুলাকে আমরা ২ টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এ ব্যান্ড আরেকটা হচ্ছে আই ব্যান্ড। এই যে সার্কোমিয়ারটা রয়েছে, সার্কোমিয়ার মানে কি? যে অ্যাক্টিন এবং মায়োসিন। অ্যাক্টিন এবং মায়োসিন মিলে তৈরি করে সার্কোমিয়ার। এই সার্কোমিয়ারের ২ টা পাশ থাকে। তো এক পাশে থাকে তোমার আই ব্যান্ড, একটু কম ঘন ফিলামেন্ট থাকে, ফিলামেন্ট বা তন্তু থাকে এবং মানে কিছু পাশে একটু বেশি থাকে। যে পাশে ফিলামেন্টের ঘনত্ব বেশি
সেটাকে আমরা এ ব্যান্ড বলি, এবং যে পাশে হচ্ছে ফিলামেন্টের ঘনত্ব কম থাকে সেটাকে আমরা আই ব্যান্ড বলি। আচ্ছা, তারপরে এই যে তোমার অ্যাক্টিন এবং মায়োসিন এগুলো কিন্তু সার্কোমিয়ার ফর্ম করতেছে। তার মানে হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিনের যে গঠন এগুলাকে আমরা একসাথে বলি যে সার্কোমিয়ার। এই সার্কোমিয়ারটা আবার কি ফর্ম করে? মায়োফাইব্রিল। মায়োফাইব্রিল বা মাসেলের ফাইবার ফর্ম করে। মায়োফাইব্রিল বা মাসেলের ফাইবার গঠন করে, এবং অনেকগুলো মাসেল ফাইবার মিলে কি তৈরি করে? পেশিকোষ, পেশিতন্তু বা মায়োসাইট বা মায়োব্লাস্ট। এখন পেশিকোষ তো আমরা বুঝলাম যে পেশির কোষ। পেশিতন্তু কি? আমরা কিন্তু অলরেডি বলে ফেলছি যে পেশি কোষটা দেখতে নলাকার, লম্বাকার। এজন্য এটাকে অনেক সময় তন্তু, বা যেহেতু এটা ফাইবার দিয়ে তৈরি হয় এজন্য আমরা এটাকে পেশি তন্তু বলে থাকি। এবং এই পেশি কোষের ইংরেজি হচ্ছে মায়োসাইট। সাইট শব্দের অর্থ হচ্ছে কোষ। তো মায়ো মানে মাসেল, তো মায়োসাইট মানে হচ্ছে মাসেল এর যে সেল, মাসেল সেল, মাসেল এর যে সেলটা রয়েছে সেটাকে আমরা বলি মায়োসাইট। সাইট মানে হচ্ছে সেল, এবং মায়ো বলতে মাসেলকে বোঝানো হচ্ছে। এবং মায়োসাইটের যে অপূর্ণাঙ্গ দশা, বা বলতে পারো যে যখন মায়োসাইটটা নতুন তৈরি হয় তখন সেটাকে আমরা বলি মায়োব্লাস্ট। যেখানে তুমি ব্লাস্ট দেখবা তার মানে বুঝবা যে এটা হচ্ছে অপরিণত বা নতুন। অপরিণত, অপরিণত। তো অপরিণত যে পেশি কোষ রয়েছে সেখানেও কিন্তু এই ফরমেশন গুলোই থাকবে, যে অ্যাক্টিন এবং মায়োসিন মিলে তৈরি করবে সার্কোমিয়ার, সার্কোমিয়ারটা তৈরি করবে মায়োফাইব্রিল, মায়োফাইব্রিল গুলো তৈরি করবে পেশিকোষ। তো পেশিকোষ পূর্ণাঙ্গ পেশিকোষ হইতে পারে, অপূর্ণাঙ্গ পেশিকোষও হইতে পারে। পূর্ণাঙ্গ পেশিকোষকে আমরা বলি মায়োসাইট, এবং অপূর্ণাঙ্গ পেশিকোষকে আমরা বলি মায়োব্লাস্ট। আচ্ছা, এবং এই যে মায়োসাইট গুলো রয়েছে পেশিতন্তু, পেশিতন্তুর বাইরে এক ধরনের আবরণ থাকে। এই যে পেশিতন্তু রয়েছে, এই যে ছোট ছোট পেশিতন্তু, এই যে দেখো এখানে অনেক ধরনের অনেকগুলো পেশিতন্তু রয়েছে। তো এই যে তোমার পেশিতন্তু, এই পেশিতন্তুর বাইরে যে আবরণটা থাকে সেটাকে আমরা বলি এন্ডোমাইসিয়াম। পেশিতন্তুর বাইরের যে আবরণ সেটাকে আমরা বলি এন্ডোমাইসিয়াম। এবং অনেকগুলো পেশিতন্তু একসাথে তৈরি করে কি? ফ্যাসিকুলাস। একসাথে কি তৈরি করে? ফ্যাসিকুলাস। তার মানে এই যে তোমার পেশিতন্তুগুলো তৈরি হইলো, এরকম অনেকগুলা যখন পেশিতন্তু আসবে, একটা দুইটা তিনটা চারটা এভাবে অনেকগুলো আসবে, তখন এটাকে আমরা এই যে বান্ডেলটা আছে এই বান্ডেলটাকে আমরা বলি ফ্যাসিকুলাস। এই বান্ডেলটাকে আমরা কি বলি? ফ্যাসিকুলাস বলি। এবং ফ্যাসিকুলাসের বাইরের যে লেয়ার সেটাকে আমরা বলি পেরিমাইসিয়াম। সেটাকে আমরা বলি পেরিমাইসিয়াম। পেরিমাইসিয়াম, মাইসিয়াম। এবং এই যে পেশিতন্তুর বাইরের যে আবরণ সেটাকে আমরা বলতেছি এন্ডোমাইসিয়াম। এগুলো বইয়ে আছে কিন্তু একটু হেফাজত ভাবে লেখা, তো এই জন্য একটু সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। মাইসিয়াম, তো এন্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম। তার মানে হচ্ছে পেশিতন্তুর বাইরের যে আবরণ সেটাকে আমরা বলতেছি এন্ডোমাইসিয়াম, এবং যে ফেসিকুলাসটা তৈরি করে অনেকগুলো পেশিকোষ মিলে যখন একটা ফেসিকুলাস তৈরি করে সেটাকে আমরা বলতেছি যে পেরিমাইসিয়াম। এবং এই যে তোমার একটা ফেসিকুলাস ফর্ম হইলো, তো অনেকগুলো যখন ফেসিকুলাস একসাথে হবে, যেমন এটা হচ্ছে একটা ফেসিকুলাস, এটা হচ্ছে একটা ফেসিকুলাস, ফেসিকুলাস। আচ্ছা, এরকম যখন অনেকগুলো ফেসিকুলাস তৈরি করবে, এই যে এ একটা ফেসিকুলাস, এ একটা ফেসিকুলাস, তো এরকম অনেকগুলো যখন ফেসিকুলাস তৈরি হয় তখন সেটাকে আমরা বলি ফেসিকুলাই। তার মানে হচ্ছে ফেসিকুলাস শব্দটা হচ্ছে সিঙ্গুলার, এবং ফেসিকুলাই শব্দটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, তাহলে এই যে তোমার ফেসিকুলাই ফর্ম করলো, অনেকগুলো ফেসিকুলাস মিলে কি করলো? ফেসিকুলাই ফর্ম করলো। এটার বাইরে আরেকটা আবরণ থাকে সেটাকে আমরা বলি এপিমাইসিয়াম। এপিমাইসিয়াম, 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 মাইসিয়াম। আচ্ছা, তার মানে হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন একসাথে কি তৈরি করে? সার্কোমিয়ার তৈরি করে। এবং এই সার্কোমিয়ার গুলো একসাথে কি তৈরি করে? তোমার মায়োফাইব্রিল তৈরি করে। এবং অনেকগুলো মায়োফাইব্রিল কি করতেছে? আমাদের পেশিকোষ বা পেশিতন্তু ফর্মেশন করতেছে। এবং এই যে পেশিকোষের বাইরের যে লেয়ার সেটাকে আমরা বলতেছি এন্ডোমাইসিয়াম। কি বলতেছি? এন্ডোমাইসিয়াম, এন্ডো। এবং যখন অনেকগুলো পেশিকোষ বা পেশিতন্তু কি তৈরি করে? ফেসিকুলাস, তখন এটার যে বাইরের আবরণ সেটাকে আমরা বলতেছি পেরিমাইসিয়াম। এন্ডো মানে কি? ভিতরে, তার মানে একদম ভিতরে থাকবে এন্ডোমাইসিয়াম। তারপর হচ্ছে পেরিমাইসিয়াম, এবং ফেসিকুলাই যখন ফর্ম করবে তখন এর যে বাইরের লেয়ার সেটাকে আমরা বলি এপিমাইসিয়াম। এপি মানে কি? উপরে, যেমন এপিকার্ডিয়াম বলি। এই যে এপিমাইসিয়াম, এটা হচ্ছে ভেসিকুলার বাইরের আবরণ।
আচ্ছা, কে, কে আছো একটু জানাও। আর এটাকে যদি আরেকটু ফ্রেশ ভাবে লিখি, যে তোমার পেশি কোষ, পেশি কোষ এর যে বাইরের লেয়ার, বাইরের যে আবরণ, সেটাকে আমরা বলতেছি এন্ডোমাইসিয়াম। এন্ডোমাইসিয়াম। তারপরে পেশি কোষগুলো কি ফর্ম করতেছে? ফেসিকুলাস। ফেসিকুলাস। তো ফেসিকুলাসের যে বাইরের আবরণ, সেটাকে আমরা বলতেছি পেরিমাইসিয়াম। আর এই ফেসিকুলাস গুলো কি ফর্ম করতেছে? ফেসিকুলাই, অনেকগুলা ফেসিকুলাস মিলে একটা পেশি বা ফেসিকুলাই ফর্ম করতেছে। এই ফেসিকুলাইটা মেইনলি পেশি, ঠিক আছে? ফেসিকুলাই। আর এর যে বাইরের লেয়ার, সেটাকে আমরা বলতেছি এপিমাইসিয়াম। এপিমাইসিয়াম। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা সবাই একটু বলো, যে পেশিকোষ, ফেসিকুলাস, ফেসিকুলাই এবং এদের যে বাইরের আবরণ, এন্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম আর এপিমাইসিয়াম, এই তিনটা জিনিস তোমরা বুঝতে পারছো কিনা। এবং এটাকে যদি একটু বলি, যে অ্যাক্টিন প্লাস মায়োসিন, অ্যাক্টিন প্লাস মায়োসিন ফর্ম করতেছে কি? সার্কোমিয়ার। সার্কোমিয়ার। এই সার্কোমিয়ার গুলো কি ফর্ম করতেছে? মায়োফাইব্রিল। এই আর এই যে মায়োফাইব্রিলটা রয়েছে, এই মায়োফাইব্রিলটা কিন্তু পরবর্তীতে পেশিকোষে পরিণত হচ্ছে, ঠিক আছে? অনেকগুলো মায়োফাইব্রিল মিলে পেশিকোষ তৈরি করতেছে। পেশিকোষগুলো ফেসিকুলাস, তারপর হচ্ছে ফেসিকুলাই, আলটিমেটলি এটা হচ্ছে পেশিতে রূপ নিচ্ছে। এতটুকু পর্যন্ত বুঝছো কিনা সবাই একটু জানাও। আচ্ছা, এই জিনিসটা আমরা এখানে দেখতেছিলাম যে একদম, যে ভিতরে রয়েছে, একদম ভিতরে থাকবে আমাদের পেশিতন্তু। এটা হচ্ছে আমাদের পেশিতন্তু। অনেকগুলো পেশিতন্তু মিলে কি তৈরি করলো? একটা ফেসিকুলাই, ফেসিকুলাস। এবং এরকম অনেকগুলো যখন ফেসিকুলাস একসাথে তৈরি হবে, তখন সেটাকে আমরা বলি ফেসিকুলাই, ঠিক আছে? ফেসিকুলাস, ফেসিকুলাই। এটা হচ্ছে আমাদের পেশির যে গঠন। এবং যদি বলো, এটা মেইনলি হচ্ছে যে কঙ্কাল পেশির গঠন। এবং যেটা হচ্ছে আহ, ঐচ্ছিক পেশি, এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। এবং যেটা আমাদের আহ, কঙ্কাল পেশি, আর একটা হচ্ছে কি আম, কঙ্কাল পেশি আর হচ্ছে আন্তর্জাতীয় পেশি, ঠিক আছে? আন্তর্জাতীয় যে পেশি, ওই পেশিতে কিন্তু এই যে মায়োফাইব্রিল গুলো অস্পষ্ট থাকে, ঠিক আছে? এবং ওই যে পেশিগুলার যে ফরমেশন গুলো অনেকটা মাকু আকৃতির মতো হয়, এরকম মাকু আকৃতির মতো হয়। এবং একটা করে ভিতরে নিউক্লিয়াস থাকে। এবং যেটা হচ্ছে কঙ্কাল পেশি, কঙ্কাল পেশির যে টিস্যু, সেখানে অসংখ্য নিউক্লিয়াস থাকে। কিন্তু যেটা হচ্ছে তোমার অনৈচ্ছিক পেশি, যেটা হচ্ছে যেটাকে আমরা বলি ভিসেরাল পেশি বা আন্তর্জাতীয় পেশি, খুবই কঠিন একটা নাম, মুখ দিয়ে আসছে না, সেটাতে কিন্তু একটা করে নিউক্লিয়াস থাকে। আবার যেটা হৃৎপেশি, হৃৎপেশিতেও কিন্তু একটা করে নিউক্লিয়াস থাকে। আচ্ছা, আচ্ছা, এবার আমরা একটু বইয়ে দেখি। এই যে এখানে আমরা ছিলাম যে পেশি টিস্যুর গঠন এবং কাজ। এটা অলরেডি আমরা পড়ছি যে পেশি টিস্যু কাকে বলে। পেশি টিস্যু সম্পর্কে আমরা জানছি। এই যে এখানে হচ্ছে পেশি টিস্যুর যে সংজ্ঞা, যে টিস্যু হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের সঞ্চালন ঘটায়, সেটাকে আমরা বলি পেশি টিস্যু। তোমরা একটু বই থেকে ওগুলো দাগাই নিবা, যখন পিডিএফ দেওয়া হবে তখন বই থেকেও একটু দাগাই নিবা। কারণ কি, বইয়ের সাথে যদি কোরিলেট করে না পড়ো, তাহলে কিন্তু যখন এইচএসসি দাও, হয়তো এইচএসসিতে পার পাইতে পারবা, কিন্তু অ্যাডমিশনে কিন্তু বইয়ের সাথে যদি কারো সম্পর্ক না থাকে, তাহলে কিন্তু অ্যাডমিশনে ভালো করতে পারবে না। আচ্ছা, এই জিনিসগুলাই বলছে যে মায়োফাইব্রিল কি, তারপর হচ্ছে
মায়োসাইট কি, মায়োব্লাস্ট কি, এই জিনিসগুলো নিয়ে আমরা অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা। এবার হচ্ছে পেশির কিছু সাধারণ ধর্ম এখানে বলছে। এগুলো একটু রিডিং দিবা। যে পেশির সাধারণ ধর্ম কি আছে? যেমন হচ্ছে স্থিতিস্থাপকতা। তার মানে কি পেশিগুলা বিভিন্ন ধরনের আকার নিতে পারে। স্থিতিস্থাপক। তার হচ্ছে বিভিন্ন ধরনের চাপ, টান এই জিনিসগুলা সহ্য করতে পারে। ঠিক আছে? তারপর হচ্ছে যে পেশি কিন্তু এক্সাইটেড হয়। তার মানে কি পেশিতে যদি বাইরে থেকে কোনো উদ্দীপনা আসে বা ভিতর থেকে যদি কোনো উদ্দীপনা আসে সেক্ষেত্রে কিন্তু সে হচ্ছে এর এগেইনস্ট এ বিভিন্ন ধরনের সাড়া দিবে এবং এই উত্তেজনাতেও সাড়া দিবে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে পেশি টান, ঠিক আছে? তো পেশি কিন্তু অনেক সময় টান হইতে পারে বিভিন্ন অবস্থায়। আচ্ছা, তারপর হচ্ছে অবসাদ। অবসাদ মানে কি? অবসাদ মানে হচ্ছে যখন একটা পেশিকে তুমি বারবার কাজ করাবা, তখন কিন্তু সে ফ্যাটিগ হয়ে যাবে। ঠিক আছে? একটা জিনিসকে যখন তুমি একটা আ আ জিনিসকে বারবার তুমি কাজ করবা, বেশি তুমি তাকে কমান্ড দিবা, তখন কিন্তু সে কাজ করতে যেয়ে ফ্যাটিগ হয়ে যাবে। সেটাকে আমরা বলতেছি পেশির অবসাদ। পরিবাহিতা, তো পরিবাহিতা পেশি কিন্তু কন্ডাক্টিভিটি অনেক হাই। তার মানে কি? মানে দেখা যায় কি? যে একটা মাসেলের সেলে যদি একটা কোনো ইয়ে আসে, উদ্দীপনা আসে, তখন কিন্তু আশেপাশের মাসেলগুলাতেও সে এই যে উদ্দীপনাটা ছড়িয়ে দেয়। তারপর হচ্ছে নিঃসারকাল। নিঃসারকাল জিনিসটা কি? যে ধরো একটা পেশিকে তুমি একটা কাজ করতে দিছো। একটা পেশিকে একটা কাজ করতে দিছো। তো কথার কথা তুমি কাজ করতে দেওয়ার ধরো মাত্র তুমি একটা পেশিকে কাজ করতে দিছো, সাথে ধরো 0.001 সেকেন্ডের মধ্যে তুমি ওই পেশিকে অন্য একটা কমান্ড দিলা। তখন কিন্তু সে ওই যে আগের যে কমান্ডটা ওটা ফলো করবে, নতুন কমান্ডটা সে ফলো করবে না। কারণ হচ্ছে সে অলরেডি একটা কাজে আছে। যেহেতু সে একটা কাজে আছে, নতুন করে যখন তুমি কোনো একটা কমান্ড দিবা, তখন কিন্তু সে কোনো সাড়া দিবে না। যেটাকে আমরা বলতেছি নিঃসার কাল। এগুলো হচ্ছে পেশির কিছু বিশেষ ধর্ম। তো এগুলো খুব একটা আসবে না। তো জাস্ট হচ্ছে বুঝার জন্য একটু দেখাইলাম। নিঃসারকাল কি? তারপর হচ্ছে পেশির কাজ। পেশির কাজটা একটু রিডিং দিও যে দেহের আকৃতি প্রদান করে, অভ্যন্তরীণ যে গঠন তৈরি করে এবং সুরক্ষা দেয়। পেশির কারণে কি অনেক ভিতরে যে ইন্টারনাল যে আ আমাদের অর্গানগুলো আছে, অর্গানগুলা কিন্তু সুরক্ষা পায়। তারপর হচ্ছে রক্ত সঞ্চালনে হেল্প করে। কারণ কি? আমরা জানি যে আমাদের যে রক্তনালিকা কিন্তু পেশি দিয়েই তৈরি। ঠিক আছে? তারপর হচ্ছে সঞ্চালন নিয়ন্ত্রণ করে। কারণ কি? এই যে আমরা একটু আগে কিন্তু বললাম কি? যে পেশি দিয়ে হচ্ছে রক্তনালিকা তৈরি। তো পেশি যদি কোনো কারণে এখানে সংকুচিত হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রক্ত সঞ্চালন কিন্তু ব্যাহত হবে। ঠিক আছে? আবার যদি এখানে যদি মাসল গুলা ডায়ালেটেড হয়ে যায়, ভিতরে যে লুমেন যদি ডায়ালেটেড হয়ে যায়, তখন কিন্তু বেশি রক্ত পরিবহন হবে। তারপর হচ্ছে যে শারীরবৃত্তীয় কাজে সহায়তা করা। তার মানে হচ্ছে বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজে কিন্তু পেশি হেল্প করে থাকে। তারপর হচ্ছে দেহভঙ্গি, তার মানে কি আমরা যখন বিভিন্ন ধরনের এক্সপ্রেশন দেই, বিভিন্ন ধরনের কাজ করি, তখন কিন্তু এই পেশিগুলা আমাদের হেল্প করে থাকে। তো এই হচ্ছে পেশির কাজ। এগুলো তোমরা একটু রিডিং দিবা। তারপর হচ্ছে পেশি টিস্যুর যে প্রকারভেদ এগুলো অলরেডি পড়ছি। যে অবস্থান অনুযায়ী কঙ্কাল পেশি, আন্তঃজন্ত্রীয় পেশি, তারপর হচ্ছে হৃৎপেশি, তারপর হচ্ছে গঠন অনুযায়ী কি রৈখিক পেশি, অরৈখিক পেশি, তারপর এবং কাজ অনুযায়ী ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি। এই জিনিসগুলো কিন্তু অলরেডি আমরা দেখে ফেলছি। আচ্ছা, এবার হচ্ছে অমসৃণ বা ঐচ্ছিক পেশি। অমসৃণ বা ঐচ্ছিক পেশি এটা কিন্তু অলরেডি আমরা এর যে গঠনটা কিন্তু অলরেডি আমরা দেখে ফেলছি। যে এখানে যে গঠনটা ছিল এটা কিন্তু মেইনলি কঙ্কাল পেশি বা অমসৃণ পেশির গঠন। এটা হচ্ছে কঙ্কাল পেশির গঠন। তো যেটা হচ্ছে মসৃণ পেশি সেটার গঠন খুব একটা আসে না। মেইনলি কঙ্কাল পেশির গঠনটাই মাঝে মধ্যে চায়। তো এজন্য তোমাদেরকে কঙ্কাল পেশির গঠনটাই দেখাইছি। তো এই জিনিসগুলাই লিখছে যে কঙ্কাল যে পেশি রয়েছে সেগুলার কি কিভাবে গঠিত হয়, ফেসিকুলাস, ফেসিকুলাই, এন্ডোমাইসিয়াম, পেরিমাইসিয়াম এগুলো অলরেডি পড়ে ফেলছি। তারপরে এখানে কিছু কথা আছে যেমন হচ্ছে সার্কোলেমা, সার্কোপ্লাজম। পেশির ক্ষেত্রে আমরা কি জানি? প্লাজমা লেমাকে বলি সার্কোলেমা এবং পেশির যে সাইটোপ্লাজম সেটাকে আমরা বলি সার্কোপ্লাজম। ঠিক আছে? পেশির সাইটোপ্লাজমকে আমরা বলি সার্কোপ্লাজম আর প্লাজমা লেমাকে বলি সার্কোলেমা। আচ্ছা, এগুলো অলরেডি আমরা দেখছি। তো কঙ্কাল পেশির কাজ একটু দেখবা। এখানে হচ্ছে কঙ্কাল পেশির কিছু প্রকারভেদ দিছে। এই জিনিসটা ইম্পোর্টেন্ট। অনেক সময় এমসিকিউ এ আসতে পারে যে কঙ্কাল টিস্যুর কি প্রকারভেদ আছে। এটা একটু দেখি। প্রথমে আছে কি? ফ্লেক্সর পেশি। ফ্লেক্সর মানে কি? জিনিসটা হচ্ছে ফ্লেক্স বা ভাঁজ করতে হেল্প করে। এটাকে আমরা বলি ফ্লেক্সর পেশি। ফ্লেক্সর মানে কি? যেই পেশিগুলো হচ্ছে আমাদের ভাঁজ করতে হেল্প করে। যেমন হচ্ছে আমাদের হাতটা সোজা আছে, এখন হাতটা আমি ভাঁজ করব। তাহলে যেই পেশিটা কাজ করবে সেটাকে আমরা বলব ফ্লেক্সর পেশি। পায়ের ক্ষেত্রে পাটা যখন ভাঁজ করব, তখন যে পেশিটা কাজ করে সেটাকে আমরা বলি
ফ্লেক্সর পেশি। তো হাতের ফ্লেক্সর পেশির নাম কি? বাইসেপস। বাইসেপস যখন সংকুচিত হয়, বাইসেপস যখন আমাদের কাজ করা শুরু করে, যখন এখানে যে মাসল ফাইবার গুলো ভিতর থেকে অ্যাক্টিন এবং মায়োসিন সংকুচিত হয়, আস্তে আস্তে কি যখন অ্যাক্টিন মায়োসিন সংকুচিত হবে, তখন কি মায়োফাইব্রিল সংকুচিত হবে। এভাবে পুরো পেশি টিস্যু আলটিমেটলি পেশিটা হচ্ছে সংকুচিত হবে। যখন বাইসেপস এভাবে সংকুচিত হইলো, তখন কি এই যে বাইসেপসটা হচ্ছে এখন কি টানটান অবস্থায় আছে, উপরে যে মাসলটা এটা হচ্ছে টানটান অবস্থায় আছে। যখনই এটা সংকুচিত হবে, তখন কি হাতটা হচ্ছে সামনের দিকে ভাঁজ হবে। তো এই যে সকল পেশি ভাঁজ করতে হেল্প করে সেগুলোকে আমরা বলি ফ্লেক্সর পেশি। যেমন হচ্ছে বাইসেপস। বাইসেপস কি করে? পুরো বাহুকে আম যে ফোরামটাকে আপার আর্মের উপর ভাঁজ হতে সাহায্য করে। তারপর হচ্ছে এক্সটেনসর পেশি। ধরো এই যে হাতটা আমি ভাঁজ করলাম, এখন হাতটাকে আমি টান করব বা আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব। তো যে জিনিসটা হচ্ছে এক্সটেন্ড মানে হচ্ছে বড় করতে হেল্প করে। ঠিক আছে? ছোট জায়গা থেকে বড় জায়গাতে নিয়ে যেতে হেল্প করে বা ছোট পরিসর থেকে বড় পরিসরে যেতে হেল্প করে। সেটাকে আমরা কি বলি? এক্সটেন্ড বা বলে অনেক সময় বলে না যে এক্সটেন্ডেড ভার্সন মানে কি বড় করা। ঠিক আছে? এখন ভাঁজ হয়েছিল, এখন এটাকে আমি ছেড়ে দিব বা আগের অবস্থায় নিয়ে যাব। তখন যে পেশিগুলো হেল্প করে সেগুলোকে আমরা বলি এক্সটেন্সর পেশি। যেমন হাতের ক্ষেত্রে হচ্ছে ট্রাইসেপস। বাইসেপস হচ্ছে ভাঁজ করতে হেল্প করে। ট্রাইসেপস হচ্ছে দেখো যখন আমি ভাঁজ করছি, তখন কিন্তু বাইসেপসটা সংকুচিত হইছে এবং ট্রাইসেপসটা হচ্ছে প্রসারিত হইছে। আবার যখন আমি হাতটা সোজা করব, তখন ট্রাইসেপসটার যে আকার সংকুচিত হয়ে যাবে এবং বাইসেপসটা হচ্ছে প্রসারিত হয়ে যাবে। তার মানে কি একটা পেশি অন্য পেশির বিপরীতে কাজ করতেছে, যেটাকে আমরা বলি অ্যান্টিগনিস্টিক পেশি। ঠিক আছে? তাহলে এই যে ট্রাইসেপস এবং বাইসেপস পরস্পরের অ্যান্টিগনিস্টিক পেশি। তোমরা ক্লাসটা বুঝতেছো কিনা একটু জানাও। আচ্ছা, এটা ছিল আমাদের ফ্লেক্সর এবং এক্সটেন্সর পেশি। আচ্ছা, ট্রাইসেপস কি করতেছে? আমাদেরকে বাহুকে সোজা করতে হেল্প করতেছে। তারপর হচ্ছে অ্যাবডাক্টর এবং অ্যাডাক্টর পেশি। এখন দেখো অ্যাবডাক্ট মানে হচ্ছে দূরে সরিয়ে নিয়ে যাওয়া এবং অ্যাডাক্ট যেটা হচ্ছে অ্যাডাক্টর পেশি মানে হচ্ছে যেই পেশিগুলো হচ্ছে আমাদের কোনো কিছুকে কাছে আনতে হেল্প করে। অ্যাবডাক্ট মানে দূরে সরিয়ে নেওয়া এবং অ্যাডাক্ট মানে হচ্ছে কাছে আনা। এখন দেখো অ্যাবডাক্টর পেশি বলতে বোঝায় যে যেই পেশিটা আমাদের হাতের ক্ষেত্রে বলতেছি আরকি, যে পেশিটা হাতকে দূরে নিয়ে যেতে হেল্প করতেছে। ঠিক আছে? অ্যাবডাক্টর মানে দূরে, মেইন যে এক্সিসটা রয়েছে, বডির যে এক্সিসটা রয়েছে, এক্সিস থেকে দূরে নিয়ে যাবে। তার মানে কি? এখানে দেখো এই যে মাসলটা রয়েছে ডেল্টয়েড মাসলটা আমার হাতটাকে দূরে নিতে হেল্প করতেছে। তার মানে কি? অ্যাবডাক্ট দূরে নিয়ে যেতে হেল্প করতেছে। তার মানে হচ্ছে যে ডেল্টয়েড মাসলটা হচ্ছে অ্যাবডাক্টর মাসল। অ্যাবডাক্টর মাসলের উদাহরণ কি? ডেল্টয়েড। আর অ্যাডাক্টরের উদাহরণ কি? ল্যাটিসিমাস ডরসি। এটা হচ্ছে তোমরা একটু পড়বা। এগুলো হচ্ছে এমসিকিউ এ মাঝে মধ্যেই আসে। আনিস ফাতেমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা পড়ছিলাম যে কঙ্কাল পেশির প্রকারভেদ। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম? যে ফ্লেক্সর। ফ্লেক্সর মানে হচ্ছে যে সকল পেশি আমাদের যে বডির যে কোনো পার্ট হইতে পারে। তো কোনো কিছুকে যদি কাছে আনতে হেল্প করে সেটাকে আমরা বলি, ভাঁজ করতে হেল্প করে সেটাকে আমরা বলি ফ্লেক্সর, এবং যেটা হচ্ছে এক্সটেন্ড বা সমান করতে হেল্প করে সেটাকে আমরা বলি এক্সটেন্সর পেশি। আর যদি দূরে নিয়ে যায় সেটাকে আমরা বলি অ্যাবডাক্টর পেশি, আর যদি কাছে আনে সেটাকে আমরা বলি অ্যাডাক্টর পেশি। তারপর হচ্ছে ডিপ্রেসর। ডিপ্রেস মানে কি? নিচে নেমে যাওয়া। ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের চোয়াল। আমি এখন নরমাল অবস্থায় আছি। যদি আমি চোয়ালকে নিচে নামাইতে চাই, এই যে চোয়ালটাকে নিচে নামাচ্ছি। তো যে সকল পেশি হচ্ছে কোনো অ্যা অ্যা অঙ্গকে নিচে নামাইতে হেল্প করে সেটাকে আমরা বলি ডিপ্রেসর পেশি। যেমন নিম্ন চোয়ালকে কে নামায়? যে তোমার ডিপ্রেসর ম্যান্ডিবুলি। ডিপ্রেসর ম্যান্ডিবুলি যে পেশিটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নিম্ন চোয়ালকে নিচে নামাইতে হেল্প করতেছে। ডিপ্রেস করতে হেল্প করতেছে। এজন্য এটাকে আমরা বলি ডিপ্রেসর পেশি। আচ্ছা। আরেকটা হচ্ছে তোমার ডিপ্রেসর যেহেতু আছে তার মানে উপরে উঠাইতে হবে। যেমন হচ্ছে লিভেটর পেশি। লিভেটর পেশি লিভেটর মানে কি? লিফট বা উঁচু করতে হেল্প করবে। ঠিক আছে? এলিভেট করবে। ঠিক আছে? এলিভেট থেকে লিভেটর শব্দটা আসছে। তার মানে কোনো একটা জিনিসকে উঁচুতে তুলতে হেল্প করবে। তাহলে হচ্ছে এই যে চোয়ালটা নিচে নেমে গেছিল ডিপ্রেসর ম্যান্ডিবুলের কারণে, আমরা যখন এটাকে আবার উপরে উঠাবো তখন কিন্তু যে মেসেটার মাসলটা রয়েছে, এখানে আরো অনেকগুলো মাসল আছে। যখন তোমরা যদি মেডিকেলে পড়ো তখন কিন্তু এই জিনিসগুলো জানবা। জাস্ট একটা মাসলের নামই জানো। বইয়ে মানে যে মাসলগুলো থাকবে সেগুলো একটু খেয়াল করবা। তো লিভেটর পেশি কি আছে বইয়ে? মেসেটার মাসল। ঠিক আছে? মেসেটার মাসলটা হচ্ছে আমাদের এই যে নিচে নেমে গেছিল চোয়ালটা, এটা হচ্ছে আবার উপরে তুলতে হেল্প করতেছে। তারপর হচ্ছে রোটেটর। রোটেট মানে কি? ঘূর্ণন করা। তো যেই পেশিগুলো হচ্ছে ঘূর্ণন করতে হেল্প করে সেগুলোকে আমরা বলি রোটেটর মাসল। যেমন হচ্ছে পাইরিফর্মিস। পাইরিফর্মিস যে মাসলটা রয়েছে এটা হচ্ছে আমাদের যে ফিমার যেটা রয়েছে, এখানে যেমন হিউমেরাস, পায়ের ক্ষেত্রে কি?
ফিমার। হিউমেরাসের সাদৃশ্য হচ্ছে ফিমার। এই জিনিসগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। যেমন রেডিয়াস, আলনা এই ২ টার সাদৃশ্য কি? টিবিয়া এবং ফিবুলা। যখন সিকিউ গুলা সাজানো হয় তখন কিন্তু এভাবে সাজায়। বলতে পারে যে পায়ের ক্ষেত্রে হিউমেরাসের যে সমান্তরাল যে মাসলটা রয়েছে, যে অস্থিটা রয়েছে সেটার নাম কি? তো এরকমভাবে কিন্তু আসতে পারে। তো যে ফিমারটা রয়েছে পায়ের ক্ষেত্রে যেটা হচ্ছে হিউমেরাসের মতো কাজ করে, যে ফিমারটা রয়েছে, ফিমারের যে ঘূর্ণন করতে পাইরিফর্মিস মাসলটা হেল্প করে। আচ্ছা। তারপর রয়েছে অমসৃণ বা অনৈচ্ছিক বা অরৈখিক বা ভিসেরাল পেশি। এই ভিসেরাল পেশি থেকে খুব একটা কোয়েশ্চেন আসে না। জাস্ট তোমরা যদি একটু দেখো ভিসেরাল পেশি অলরেডি আমরা বলছি যে একটা মাকু আকৃতি, ঠিক আছে? মাকু আকৃতির। ভিসেরাল পেশিটা হচ্ছে মাকু আকৃতির। এরকম মাকু আকৃতির ফর্ম করে, ঠিক আছে? ভিতরে একটা নিউক্লিয়াস থাকে। একটা নিউক্লিয়াস থাকবে এবং এটা হচ্ছে মাকু আকৃতির। যদি এখানে দেখো এই যে তোমার এরকম মাকু আকৃতির ভিতরে একটা নিউক্লিয়াস থাকে। ঐচ্ছিক পেশিতে কিন্তু শখানেকের উপর নিউক্লিয়াস থাকবে। বাকি যে ২ টা পেশি রয়েছে ভিসেরাল পেশি এবং কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি সেখানে জাস্ট একটা করে নিউক্লিয়াস থাকবে। আর এটা যদি পরীক্ষায় আসে, আসার সম্ভাবনা খুবই কম। তো যদি আসে তাহলে হচ্ছে উদাহরণগুলো আসতে পারে এমসিকিউ এ, যে কই থাকে আমাদের যে ভিতরের যে ভিসেরা গুলা রয়েছে বা ভিতরের যে অর্গান গুলা রয়েছে সেখানে হচ্ছে ভিসেরাল পেশি থাকে এবং এই পেশির উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। যেমন হচ্ছে আমার যে পেটের যে ভিতরের যে নাড়িভুঁড়ি বা যেটাকে আমরা বলি ইন্টেস্টাইন এর উপর কি আমাদের নিয়ন্ত্রণ আছে? নাই। পাকস্থলীর উপর নিয়ন্ত্রণ নাই। তবে ব্লাড ভেসেল এর উপর কি নিয়ন্ত্রণ নাই। তো এই যে জিনিসগুলা পৌষ্টিক নালী, রক্তনালী, শ্বাসনালী, মূত্রথলি, ঠিক আছে? এই জিনিসগুলা কিন্তু আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তো এইসব স্থানে হচ্ছে অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি থাকবে। এখন তুমি বলতে পারো যে মসৃণ কেন? আমরা কিন্তু একটু আগে পড়ছি যে যেটা স্কেলেটাল মাসল বা কঙ্কাল পেশিতে কিন্তু এ ব্যান্ড, আই ব্যান্ড দেখা যায়। যেখানে হচ্ছে ফিলামেন্ট গুলা ঘন থাকে সেখানে এ ব্যান্ড থাকে এবং যেখানে হচ্ছে ফিলামেন্ট কম ঘন থাকে সেখানে আই ব্যান্ড থাকে। কিন্তু এখানে মায়োফাইব্রিলের এই ব্যান্ড গুলা অস্পষ্ট। ঠিক আছে? ওই ডোরাকাটা যে দাগগুলা রয়েছে, অনুপ্রস্থ যে দাগগুলা আছে, এই দাগগুলা বুঝা যায় না। এজন্য এটাকে আমরা বলি মসৃণ পেশি বা অরৈখিক, মানে আর কি রেখা। ওই যে ব্যান্ড গুলো আছে না? ব্যান্ড গুলা দেখা যায় না। এজন্য এটাকে আমরা বলি অরৈখিক পেশি। আচ্ছা। এখান থেকে তোমরা একটু রিডিং দিবা কি, কি আছে। এখানে খুব একটা ইম্পোর্টেন্ট পড়া নাই। এই যে এখানে দেখো যে সার্কোলেমাটা হচ্ছে অস্পষ্ট। সার্কোলেমা মানে হচ্ছে প্লাজমা লেমা। প্লাজমা লেমাটা হচ্ছে অস্পষ্ট। তারপর হচ্ছে মেইনলি যে মায়োফাইব্রিলটাও সুগঠিত না এবং অস্পষ্ট। ঠিক আছে? অনুপ্রস্থ যে ব্যান্ড, এ ব্যান্ড, আই ব্যান্ড গুলা রয়েছে, এই ব্যান্ড গুলা হচ্ছে দেখা যায় না। যার কারণ হচ্ছে এটাকে মসৃণ বা অরৈখিক পেশি আমরা বলে থাকি। এবং যে কঙ্কাল পেশির ক্ষেত্রে কি হয়েছে যে আমাদের কঙ্কাল পেশি কিন্তু খুব দ্রুত কাজ করতে পারে। ঠিক আছে? আমাদের যে বাইসেপস, ট্রাইসেপস খুব দ্রুত কাজ করে এবং অনেক ওয়েট কিন্তু তারা বেয়ার করতে পারে। কিন্তু যেই অ্যা অরৈখিক যে পেশিগুলা রয়েছে, মসৃণ পেশিগুলা রয়েছে, ভিসেরাল পেশি, সেগুলার যে সংকোচন প্রসারণ ক্ষমতা বা কাজ করার ক্ষমতা, এগুলো কিন্তু একটু ধীর গতির। ঠিক আছে? মানে হচ্ছে একটু আস্তে, আস্তে কাজ করে। কিন্তু অনেকক্ষণ ধরে কাজ করে। ঠিক আছে? ছন্দোবদ্ধ এবং সংকোচন প্রসারণ ক্ষমতা হচ্ছে একটু আস্তে, আস্তে হয়। ঠিক আছে? কিন্তু দীর্ঘস্থায়ী। দেখবা তুমি যদি এরকম অনেকক্ষণ করো তাহলে কিন্তু হাতটা ব্যথা হয়ে যাবে। তার মানে কি? ঐচ্ছিক পেশি হচ্ছে বেশিক্ষণ যদি কাজ করো তাহলে এটা হচ্ছে কাজ করতে চায় না। ঠিক আছে? এর যে কার্যক্ষমতা এটা হচ্ছে ক্ষণস্থায়ী। কিন্তু অন্যদিকে যেগুলো হচ্ছে আমাদের ভিসেরাল পেশি সেগুলার কার্যক্ষমতা একটু দীর্ঘ হয়। আচ্ছা। উম তারপরে আছে যে হৃৎপেশি। হৃৎপেশিটা এক ধরনের রৈখিক এবং কি অনৈচ্ছিক পেশি। রৈখিক মানে কি? ওখানে ব্যান্ডগুলা স্পষ্ট এবং এখানে কি অনৈচ্ছিক। কারণ কি? আমি হৃৎপেশিকে কিন্তু ইচ্ছা করলে আমি কন্ট্রোল করতে পারি না। আমার যেমন হাতের যে পেশিগুলাকে আমি ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারি, আমার যে হৃৎপিণ্ডের যে পেশিগুলা রয়েছে এগুলো কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না। এইজন্য এটাকে আমরা বলি অনৈচ্ছিক পেশি। এটাকে আমরা কি বলি? অনৈচ্ছিক পেশি। এবং এক্ষেত্রে যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক জিনিসটা কি? যেটা হচ্ছে সার্কোলেমা বা প্লাজমা লেমা। প্লাজমা লেমাটা যখন ঘন হয়ে যায় তখন এখানে কি তৈরি হয়? যে ইন্টারক্যালেটেড ডিস্ক ফরমেশন করে। ঠিক আছে? প্লাজমা লেমাগুলো যখন ঘন হয়ে যায় তখন সেখানে কি তৈরি হয়? ইন্টারক্যালেটেড ডিস্ক হয়। তার মানে কি এই যে পেশিকোষগুলো আছে একটা আরেকটার সাথে মানে সংযুক্ত থাকে এবং যেখানে, যেখানে সংযুক্ত থাকে সেখানে কিন্তু দেখবা যে একটু ঘন হয়ে যায়। ঠিক আছে? এই যে এখানে ঘন হয়ে যায় সেখানে আমরা বলি যে ইন্টারক্যালেটেড ডিস্ক এবং এখানেও কিন্তু নিউক্লিয়াস একটা করে থাকবে। তার মানে হচ্ছে শুধুমাত্র ঐচ্ছিক পেশি যেটা আছে সেটাতে নিউক্লিয়াস অনেকগুলা থাকবে। কিন্তু বাকিগুলাতে হচ্ছে নিউক্লিয়াস একটা করে থাকবে। খুবই ইম্পোর্টেন্ট একটা এমসিকিউ যে নিউক্লিয়াস কয়টা থাকে? তারপর হচ্ছে রৈখিক না অরৈখিক। তার মানে হচ্ছে যেটা হচ্ছে ভিসেরাল পেশি সেটা অরৈখিক, বাকিগুলো হচ্ছে
রৈখিক। এটার যে তুলনাটা একটু ভালোভাবে পড়বা। এখানে তুলনা দেওয়া আছে। এই যে প্রত্যেকটা পেশি অন্য পেশির সাথে যে তুলনা আছে, এই তুলনার যে সারণীটা আছে, এই সারণীটা পড়বা। এবং এখানে যে অ্যা হৃৎপেশির যে ধর্ম, এখানে দেখো এই ধর্মটা তোমরা একটু দেখবা যে সংকোচন প্রসারণ ক্ষমতা পরিমিতভাবে দ্রুত। তার মানে কি? যে হৃৎপেশি কিন্তু কন্টিনিউয়াসলি পাম্প করতেছে। ঠিক আছে? আমাদের যে হৃৎপিণ্ড কন্টিনিউয়াসলি পাম্প করতেছে। তার মানে কি? এখানে যে মাসল গুলো আছে খুব দ্রুত কাজ করে এবং কি অনেকক্ষণ ধরে কাজ করে। হৃৎপেশি কিন্তু কখনোই ক্লান্ত হয় না। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট যে কখনোই ক্লান্ত হবে না। হৃৎপেশি আমাদের ছোটকাল থেকে যে এটা কাজ করা শুরু করছে এটা কিন্তু অফ হয় নাই। যেমন আমি যখন ঘুমাই তখন কিন্তু আমার হাত পায়ের পেশি কাজ করে না। ঠিক আছে? তো কিন্তু হৃৎপেশি কিন্তু সবসময় কাজ করতেছে। তার মানে কি? এটার যে কর্মক্ষমতা খুবই দ্রুত এবং এটার ছন্দ খুবই স্পেসিফিক। একটা নির্দিষ্ট ছন্দতেই কিন্তু এটা বারবার সংকোচন প্রসারণ হইতে থাকে। তার মানে হচ্ছে এ যে কার্ডিয়াক যে পেশির যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো একটু ভালোভাবে তোমরা একটু পড়বা। যে কি বৈশিষ্ট্য। আচ্ছা এবার হচ্ছে যে সবগুলোর মধ্যে যে পার্থক্য। এখানে দেখো যে পেশিতন্তুর গঠন। পেশিতন্তুর গঠনটা কিরকম? যেটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, সেটার পেশিটা হচ্ছে মাকু আকৃতির। আর যেটা হচ্ছে ঐচ্ছিক পেশি, সেগুলো কিন্তু নলাকার হয়, লম্বা হয়। আর যেটা হচ্ছে হৃৎপেশি, হৃৎপেশির ক্ষেত্রে কি দেখা যায়? ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায় বা একটা শাখার সাথে অন্য শাখা কিন্তু এড থাকে। ঠিক আছে? এইজন্য এটাকে আমরা বলতেছি শাখান্বিত। পেশির দৈর্ঘ্য লাগবে না, ব্যাস লাগবে না। সার্কুলেমাটা তোমরা একটু দেখতে পারো যে সার্কুলেমাটা হচ্ছে ঐচ্ছিক পেশিতে সবচেয়ে বেশি স্পষ্ট থাকবে। নিউক্লিয়াসের সংখ্যাটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট। এখান থেকে গঠন দেখবা, তারপর হচ্ছে এটা দেখার দরকার নাই। সরি, কাজ করতেছে না। আচ্ছা যাই হোক। তো এখান থেকে হচ্ছে তোমরা পেশিতন্তুর গঠনটা দেখবা। তারপর হচ্ছে নিউক্লিয়াসের সংখ্যা কতগুলা। আচ্ছা, এখান থেকে হচ্ছে নিউক্লিয়াসের সংখ্যাটা দেখবা। তারপর হচ্ছে অনুপ্রস্থ রেখা বা যেটাকে আমরা ১ম এ যেটা দেখছিলাম যে অনুপ্রস্থ রেখা বা আড়াআড়ি রেখা যেটা আছে, ব্যান্ড গুলা আছে কিনা এই জিনিসটা দেখবা যে আমাদের যে অমসৃণ পেশি, অমসৃণ পেশিতে হচ্ছে ব্যান্ড দেখা যাবে। তারপর হচ্ছে যেটা হৃৎপেশি, হৃৎপেশির ক্ষেত্রেও ব্যান্ড দেখা যাবে। কিন্তু যেটা মসৃণ পেশি সেখানে কিন্তু ব্যান্ড নাই। মসৃণ মানে কি? সেখানে ব্যান্ড নাই দেখেই কিন্তু মসৃণ দেখাচ্ছে। ঠিক আছে? তারপরে হচ্ছে নিউক্লিয়াসের অবস্থান পড়লে পড়তে পারো। সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট এখানে শাখা-প্রশাখা। শাখা-প্রশাখা থাকবে কিনা? এখানে শুধুমাত্র যেটা হচ্ছে হৃৎপেশি। হৃৎপেশিতে যেহেতু ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, ইন্টারক্যালেটেড ডিস্কের কাজ হচ্ছে সবার সাথে সংযুক্ত করা। এই যে একটু আগে যেটা দেখলাম শাখান্বিত। শাখান্বিত মানে কি? শাখা করা। তার মানে হচ্ছে সবাই সবার সাথে একটু যুক্ত থাকার একটা প্রবণতা এখানে দেখা যায়। তারপর হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক ঠিক সেম। এটা হচ্ছে হৃৎপেশির ক্ষেত্রে থাকবে। তারপর হচ্ছে প্রকৃতি কিরকম? প্রকৃতি শুধুমাত্র ঐচ্ছিক যে পেশিটা রয়েছে কঙ্কাল পেশি, কঙ্কাল পেশিটাই হচ্ছে ঐচ্ছিক। বাকি যেগুলো আছে যে ভিসেরাল পেশি বা কার্ডিয়াক পেশি, এই পেশিগুলা কিন্তু আমাদের অনৈচ্ছিক প্রকৃতির। আমরা চাইলেই এই পেশিগুলাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব না। আচ্ছা, তারপরে সংকোচন প্রসারণের যে ক্ষমতা। সংকোচন প্রসারণ ক্ষমতার ক্ষেত্রে যখন আমরা বলব যে কঙ্কাল পেশি খুব দ্রুত সংকোচন প্রসারণ করতে পারে। কিন্তু যেটা ভিসাল পেশি, ভিতরে যে যান্ত্রীয় যে পেশি, খুবই কঠিন উচ্চারণ। তো এই পেশিগুলা কিন্তু আস্তে সংকোচন প্রসারণ করে। আর হৃৎপেশি দ্রুত সংকোচন প্রসারণ করে কিন্তু একটা রেগুলারিটি বা অ্যা একটা মেইনটেইন করে একটা যে রিদম মেইনটেইন করে। রিদম মেইনটেইন করে হচ্ছে পরিমিতভাবে দ্রুত এবং ছন্দময় বা রিদমটা হচ্ছে সে মেইনটেইন করে। তারপর হচ্ছে উদাহরণটা লাগবে যে অবস্থান কোন জায়গায়। তো বিভিন্ন অস্থির সাথে যে মাসল গুলা থাকে সেগুলাকে আমরা বলি কঙ্কাল বা ঐচ্ছিক পেশি। আর মসৃণ পেশিগুলো হচ্ছে আমাদের ভিতরে থাকে, ভিসেরা গুলাতে থাকে। তা আমাদের বলতে পারি যে রক্তনালীতে থাকে, পৌষ্টিকতন্ত্রে থাকে, পাকস্থলীতে থাকে। এখানে থাকবে কি আমাদের মসৃণ পেশি। আর হৃৎপেশি তো অবশ্যই হৃৎপিণ্ডেই থাকবে। এটা তো আর বলার কিছু নাই। উম আচ্ছা। কাজ, কাজটা একটু দেখবা যে অঙ্গ চালনার ক্ষেত্রে আমাদের ঐচ্ছিক পেশিটা কাজ করে। আর তারপর হচ্ছে আমাদের যে ভেতরকার যে বিভিন্ন ধরনের কাজ যেমন হইতে পারে যে রক্ত সঞ্চালন, তারপর হচ্ছে খাদ্য পরিপাক। এই কাজগুলোতে হচ্ছে করতে হেল্প করে মসৃণ পেশি। আর হৃৎপেশিটা হচ্ছে আমাদের হৃদস্পন্দন বা হার্টবিট করতে হেল্প করতেছে।
তারপর হচ্ছে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। পেশি কি করে? অ্যাম পুল করে, ঠিক আছে? পেশি হচ্ছে টান দেয় কিন্তু কখনো কি ধাক্কা দেয় না। তখন দেখবা যে পেশি কিন্তু সবসময় দেখা যায় কি ২ ধরনের কাজ করে। একটা হচ্ছে ফ্লেকশন, একটা হচ্ছে এক্সটেনশন। তার মানে একবার ভাঁজ করে আবার কি করে? সোজা করে, টান করে। তো যখন আমাদের বাইসেপস পেশিটা কাজ করে তখন কিন্তু কি ফ্লেকশন হয় বা এটা হচ্ছে ফ্লেক্সর পেশি। সে কি করে? বাহুটাকে ভাঁজ করতে হেল্প করে। আর যেটা হচ্ছে ট্রাইসেপস কি করে? এক্সটেন্ড করতে বা এক্সটেনশনে হেল্প করে। তো তারা হচ্ছে একে অপরের সাথে মিলে কাজ করে। যার কারণে হচ্ছে এখানে কোন প্রকারের ধাক্কা পড়ে না। শুধুমাত্র টান দেয়। ঠিক আছে? বাহুটাকে টান দিচ্ছে। বাহুটাকে কিন্তু ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে না। বুঝতে পারছো? তার মানে হচ্ছে বাহুটাকে টান দিতে হেল্প করে তোমার যে ফ্লেক্সর পেশি বা বাইসেপস পেশি। কিন্তু যে আমাদের যে ট্রাইসেপস পেশি সে এটাকে কিন্তু ধাক্কা দিচ্ছে না। জাস্ট হচ্ছে সে হচ্ছে অ্যা প্রসারিত হচ্ছে। প্রসারিত হওয়ার কারণে সে সংকুচিত হওয়ার কারণে সে হচ্ছে হাতটাকে আগের অবস্থানে নিয়ে যেতে হেল্প করতেছে। তার মানে এখানে সবসময় টান পড়বে কিন্তু এটা ধাক্কা দিবে না। এই যে বাইসেপস এর সংকোচন হচ্ছে এবং কি হাতটা ভাঁজ হচ্ছে। যখন বাইসেপসটা শিথিল হচ্ছে, ট্রাইসেপস এর সংকোচন হচ্ছে, তখন কি হাতটা আবার সোজা হয়ে যাচ্ছে। আর অ্যান্টাগনিস্টিক যে পেশিটা রয়েছে বা অ্যান্টাগনিস্টিক পেশি, অ্যান্টাগনিস্টিক পেশিটা হচ্ছে যে যেই সকল পেশি একে অপরের বিপরীতে কাজ করে। যেমন হচ্ছে বাইসেপস, ট্রাইসেপস, ঠিক আছে? তারপর পায়ের ক্ষেত্রে আছে কি তোমার কোয়াড্রিসেপস ফিমোরিস আর পিছনে হচ্ছে হ্যামস্ট্রিং। এটা হচ্ছে কি হাঁটু ভাঁজ করতে এবং হাঁটু সংকোচন করতে হাঁটু সংকোচন এবং হাঁটুর প্রসারণে হেল্প করে। তো এই যে পেশিগুলো রয়েছে হাঁটুগুলো একটু পরে দেখব। যেগুলো হচ্ছে আমাদের একে অপরের অ্যান্টাগনিস্টিক পেশি। ফ্লেক্সর এক্সটেনশন অলরেডি পড়ে ফেলছি আমরা। এগুলো শেষ। তো এই যে আমাদের পেশির যে কাজ করতে মেইনলি কিন্তু অ্যাক্টিন এবং মায়োসিনটা হেল্প করতেছে। এই প্রোটিনের নাম সবসময় শুনবা যে অ্যাক্টিন এবং মায়োসিনের সংকোচন প্রসারণের কারণেই কিন্তু এখানে কি হয়? যে পেশিটা আল্টিমেটলি সংকুচিত হয়ে থাকে। তারপরে এখানে একটা তুলনা দিছে যে মসৃণ পেশি এবং হৃৎপেশির তুলনা। মসৃণ পেশি এবং হৃৎপেশির তুলনা এইটাও তোমরা একটু দেখো। এটা কাজ করতেছে না। এটা যে মসৃণ এবং অমসৃণ পেশির যে তুলনা এটা একটু দেখবা যে অলরেডি আমরা পড়ে ফেলছি। তারপরেও যেখানে হচ্ছে বক্স পাবা সেগুলো কিন্তু স্কিপ করবা না। ঠিক আছে? আকার আকৃতি অনুপ্রস্থ রেখা হচ্ছে মসৃণ পেশিতে থাকবে না। বিভিন্ন ধরনের ব্যান্ড রেখা এই জিনিসগুলা মসৃণ পেশিতে থাকবে না। কিন্তু হৃৎপেশিতে কিন্তু তোমার থাকবে। ইন্টারক্যালেটেড ডিস্ক, সার্কুলেমা অলরেডি কিন্তু পড়ছি যে সার্কুলেমা অস্পষ্ট। ঠিক আছে? মসৃণ পেশির ক্ষেত্রে সার্কুলেমা অস্পষ্ট থাকবে। কোন ধরনের ব্যান্ড দেখা যাবে না। এজন্য এটা হচ্ছে মসৃণ। আর বাকি সবগুলাতে কি থাকবে? যে ব্যান্ড দেখা যাবে, সার্কুলেমা স্পষ্ট থাকবে। ঠিক আছে? আচ্ছা নিউক্লিয়াস অলরেডি পড়ছি যে নিউক্লিয়াস কয়টা করে থাকে। কোন পাশ থেকে এটা খুব একটা ইম্পোর্টেন্ট না। যদি পড়তে চাও পড়তে পারো যে হৃৎপেশির ক্ষেত্রে কিন্তু কেন্দ্রে থাকে। হৃৎপেশির ক্ষেত্রে তোমার যে নিউক্লিয়াসটা হচ্ছে ভিতরের দিকে থাকে এবং অন্যান্য ক্ষেত্রে বাইরের দিকে থাকে। ঠিক আছে? চৌরাংশে অবস্থান করে। মায়োফাইব্রিল অলরেডি পড়ছি যে অস্পষ্ট এবং স্পষ্ট থাকে। তারপরে রয়েছে যে রড এবং লিভার। তার আগে হচ্ছে আমরা একটা এমসিকিউ সলভ করি। দেখি তোমরা পারো কিনা। রড লিভারটা পড়লেই মোটামুটি শেষ এখানে। আচ্ছা এই জিনিসটা দেখো যে অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? অনৈচ্ছিক পেশির ক্ষেত্রে কোন জিনিসটা প্রযোজ্য? একটা হচ্ছে প্রতিটি কোষে অসংখ্য নিউক্লিয়াস বিদ্যমান। অনৈচ্ছিক পেশিতে কি অনেকগুলো নিউক্লিয়াস থাকে? তোমরা একটু দেখো যে মনে করতে পারো কিনা। অলরেডি কিন্তু এটা পড়ছি যে কয়টা করে নিউক্লিয়াস থাকে। একটাতে থাকবে অসংখ্য এবং বাকিগুলো থাকবে একটা করে। তারপর হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। তো ইন্টারক্যালেটেড ডিস্ক তো কোথায় থাকে তোমরা জানোই। তারপর হচ্ছে পেশিতন্তু মাকু আকৃতির এবং চোখ এবং জিহ্বাতে বিদ্যমান। চোখ এবং জিহ্বা কিন্তু আমরা ইচ্ছা করলেই নাড়াইতে পারি। সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো যে অনৈচ্ছিক পেশির বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়তেছে কিনা। চোখ কিন্তু ইচ্ছা করলে নাড়াইতে পারি আমরা। এখানে আনসার কোনটা হবে তোমরা একটু চিন্তা করে আনসার দাও। গ পেশিতন্তু মাকু আকৃতির। হ্যাঁ, কারণ অসংখ্য নিউক্লিয়াস কোথায় থাকবে? অসংখ্য নিউক্লিয়াস থাকবে আমাদের যে ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি সেখানে থাকবে অসংখ্য নিউক্লিয়াস। আর ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে আমাদের হৃৎপেশিতে। আর মাকু আকৃতির থাকবে আমাদের অনৈচ্ছিক পেশিতে। আর বাকি যেই ২ টা পেশি যেমন হচ্ছে ঐচ্ছিক পেশিটা হচ্ছে আমাদের নলাকার থাকে, লম্বা থাকে এবং যে হৃৎপেশিটাও
নলাকার হয়ে থাকে। ঠিক আছে? লম্বা, লম্বা হয়ে থাকে। আচ্ছা, চোখ এবং জিহ্বাতে কিন্তু ঐচ্ছিক পেশি থাকে। তারপরে ২ নাম্বার যে এমসিকিউটা আছে যে হৃৎপেশির সংকোচন প্রসারণে কোন উপাদানটি হেল্প করে? একটা হচ্ছে পেরিমাইসিয়াম, তারপর হচ্ছে মায়োফাইব্রিল, ইন্টারক্যালেটেড ডিস্ক আর হচ্ছে সার্কোলেমা। এটার আনসার কি হবে? যে হৃৎপেশির সংকোচনে কোন উপাদানটি কাজ করবে? পেরিমাইসিয়াম। পেরিমাইসিয়াম কি? একটা আবরণ। তাহলে সে কি কাজ সংকোচন প্রসারণে হেল্প করবে? তারপর হচ্ছে মায়োফাইব্রিল। সেখানে হচ্ছে কি থাকে? অ্যাক্টিন এবং মায়োসিন থাকে। এটা কিন্তু একটু আগে পড়ছি যে মায়োফাইব্রিল, অ্যাক্টিন এবং মায়োসিন এটার কাজ কি? তারপর হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। ইন্টারক্যালেটেড ডিস্ক কি? সার্কুলামা যেখানে ঘন হয়ে যায় সেটাকে আমরা বলতেছি ইন্টারক্যালেটেড ডিস্ক। তো এটার কাজ কি সংকোচন প্রসারণ করা? আচ্ছা, তারপর হচ্ছে সার্কোলেমা বা প্লাজমা লেমা। এই সার্কোলেমাটা ঘন হয়ে হৃৎপেশির ক্ষেত্রে ইন্টারক্যালেটেড ডিস্ক ফরমেশন করতেছে। তাহলে এটার আনসার কি হইতে পারে? কানিজ ফাতেমা একটা সঠিক আনসার দিছে। পরের আনসার কি হবে? একটু জানাও। পরেরটার আনসার কি হবে? যে পেরিমাইসিয়াম, মায়োফাইব্রিল, ইন্টারক্যালেটেড ডিস্ক আর হচ্ছে সার্কোলেমা। হৃৎপেশির যে সংকোচন প্রসারণ এটা কিন্তু সবসময় আমরা বললাম কি যে একটা রিদম বা একটা পরিমিত ছন্দে সবসময় কি সংকোচন প্রসারণ করতেছে। তার মানে এটা সংকোচন প্রসারণ কে করতেছে, কারা করতেছে? যদিও সব মাসেলেরই সংকোচন প্রসারণ একই জিনিস দিয়ে হয়। তারপরে হৃৎপেশির যে সংকোচন প্রসারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ হৃৎপেশির সংকোচন প্রসারণ যখন অফ হয়ে যাবে তখনই কিন্তু মানুষ আর বাঁচবে না। আচ্ছা, এটার আনসার হবে মায়োফাইব্রিল। কারণ কি এখানে হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন থাকে। ঠিক আছে? অ্যাক্টিন এবং মায়োসিন থাকে। অ্যাক্টিন প্লাস মায়োসিনই হচ্ছে আমাদের মাসেলের সংকোচন প্রসারণে হেল্প করে। এবং অ্যাক্টিন এবং মায়োসিন কি তৈরি করে? সার্কোমিয়ার, সার্কোমিয়ার, সার্কোমিয়ার গুলো হচ্ছে মাসেল ফাইবার বা মায়োফাইব্রিল তৈরি করে। পরবর্তীতে এটা হচ্ছে মাসেলের যে টিস্যু পেশিতন্তু ফর্ম করে আস্তে, আস্তে হচ্ছে ফেসিকুলাস, ফেসিকুলাই বা পেশি তৈরি হয়। এটা অলরেডি আমরা পড়ছি। আচ্ছা, তারপরে লিভার। লিভার জিনিসটা একটু দেখি যে লিভার জিনিসটা কি? রড এবং লিভার। আচ্ছা, লিভার জিনিসটা কি? লিভারের কাজ হচ্ছে অল্প শক্তি দিয়ে তুমি যদি যখন বেশি কাজ করো সেটাকে আমরা লিভার বলি। ঠিক আছে? যেমন হচ্ছে মিনা রাজুর কার্টুন তোমরা দেখছো কিনা জানি না। মিনা রাজুর কার্টুনে হচ্ছে ওই যে একটা বুড়ি বা টিচার কে যেন থাকে সে হচ্ছে পড়ে যায়। ওই আলমিরার উপর চাপা পড়ে যায়। পরে হচ্ছে মিনা রাজু হচ্ছে একটা লাঠি দিয়ে এই আলমিরাকে তুলে ওই টিচারকে বের করে নেয়। টিচার না কে যেন ছিল আমার এত কিছু মনে নাই। তো তার মানে কি? তাদের কিন্তু শক্তি কম। কিন্তু আলমিরাটা কিন্তু বেশি ভারী ছিল। তারা যদি নিজেরা ঠেলতে যাইত তাহলে কিন্তু সরতে পারত না। একটা লাঠির মাধ্যমে একটা কেন্দ্রের উপর যখন বল প্রয়োগ করছে, তখন অল্প বল প্রয়োগ করে সে কিন্তু বেশি কাজ করতে পারছে। এই যে কাজটা করলো সেটাকে আমরা বলতেছি লিভার। আচ্ছা, লিভারের কি, কি গঠন? এই গঠনটা তোমরা একটু পড়তে পারো যে লিভারে কি, কি থাকে, গঠনে কি, কি থাকে? যে লিভার বাহু। লিভার বাহু মানে কি? যেই জিনিসটা দিয়ে তুমি কাজ করবা। যেমন মানুষের ক্ষেত্রে কি? যে বিভিন্ন ধরনের বলতে পারো যে অস্থি। অস্থিগুলা কি কাজ করে? লিভারের বাহু হিসেবে কাজ করে। তারপর হচ্ছে পিভট। পিভট জিনিসটা কি? যে কেন্দ্র থাকে। যে কেন্দ্রে হচ্ছে অস্থিগুলো আমার সঞ্চালন প্রসারণ করতেছে। এই লিভারটা যে কেন্দ্রকে বেস করে হচ্ছে সঞ্চালন প্রসারণ হয় সেটাকে আমরা বলি যে পিভট। এখানে যে এক্সিসটা থাকে, ঠিক আছে? যে অস্থিসন্ধিকে কেন্দ্র করে লিভারের কাজকর্ম পরিচালিত হয় সেটাকে আমরা বলতেছি পিভট। আর এর সাথে যে সকল অস্থি থাকে সেগুলোকে আমরা বলতেছি লিভার বাহু। তারপর হচ্ছে প্রচেষ্টা। প্রচেষ্টাকে যখন আমরা একটা অস্থিকে ভাঁজ করতেছি বা আগের অবস্থায় নিয়ে যাচ্ছি তখন কি পেশির কাজ করতেছে। পেশি যে কাজটা করতেছে, পেশি যে বলটা দিচ্ছে সেটাকে আমরা বলতেছি প্রচেষ্টা। পেশি যে বলটা দেয় সেটাকে আমরা বলি প্রচেষ্টা। আর ভার জিনিসটা কি? যেই জিনিসটা সরাচ্ছে, ঠিক আছে? বা যেমন হইতে পারে যে তুমি একটা ঠেলা গাড়ি দিয়ে অ্যাম ইয়ে নিয়ে যাচ্ছ, ইট নিয়ে যাচ্ছ। তাহলে ইট হচ্ছে এখানে ভার, ঠিক আছে? আর ঠেলা গাড়ির যে চাকা থাকবে ওই চাকার কেন্দ্রটা হবে পিভট, ঠিক আছে? তো এই হচ্ছে আমার লিভারের গঠন। লিভারের গঠনটা একটু আমরা জানবো। তারপরে হচ্ছে লিভার প্রকারভেদটা মেইনলি লাগবে যে ১ম শ্রেণীর লিভার, ২য় শ্রেণীর লিভার এবং ৩য় শ্রেণীর লিভার এবং এদের যে উদাহরণ, মেইনলি উদাহরণটা লাগে। যে ১ম শ্রেণীর যে লিভার, লিভারের ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের যে মস্তিষ্কর যে আমরা যখন রোটেশন করি, মস্তিষ্ক যখন ঘুরাই সেখানে হচ্ছে একটা লিভার ফরমেশন হয় এবং ১ম শ্রেণীর লিভার খুব একটা বেশি পাওয়া যায় না। এই মস্তিষ্কতে মেইনলি পাওয়া যায়। তো আমরা কিন্তু পড়ছিলাম যে
অ্যা আমাদের যে গ্রীবাদেশীয় কশেরুকা, যে এটলাস, এক্সিস, ঠিক আছে? এটলাস, এক্সিস। এক্সিস মানে হচ্ছে কি? কেন্দ্র। তো এখানে কিন্তু এক্সিসের যে এক্সিসের যে অস্থিটাতে কিন্তু একটা প্রজেকশন ছিল। এরকম একটা প্রজেকশন ছিল। এক্সিসের ক্ষেত্রে এরকম একটা প্রজেকশন ছিল। এই যে প্রজেকশনটা, এটা হচ্ছে এখানে কেন্দ্র হিসেবে কাজ করে। ঠিক আছে? তো ১ম শ্রেণীর যে লিভারের ক্ষেত্রে মাথার যে খুলিটা আছে, মাথার যে মস্তিষ্কর যে হাড়গুলো রয়েছে, এই হাড়গুলো হচ্ছে লিভারের বাহু হিসেবে কাজ করে এবং এক্সিসের যে অ্যা অ্যা এক্সিসটা রয়েছে, যেখানে যে ওডন্টয়েড প্রসেস বলে সেটাকে। তো ওডন্টয়েড প্রসেসটা মেইনলি এখানে পিভট বা কেন্দ্র হিসেবে কাজ করে। আচ্ছা, মধ্যকার সন্ধিটি হচ্ছে পিভট এবং যে পেশিগুলো এখানে মাথাটাকে ঘুরতে হেল্প করে, সেটাকে আমরা কি বলবো? যে প্রচেষ্টা। আর ভার হচ্ছে মাথা। ভার কি? মাথা। মাথাটাকে যেহেতু আমি ঘুরাইতেছি, এখানে একটা ওজন আছে, ওজনটাকে ঘুরাচ্ছি। সেক্ষেত্রে ভার হচ্ছে মাথার ওজন বা মাথা বলতে পারো। ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমাদের ১ম শ্রেণীর লিভার। এবং এখানে একটা জিনিস ইম্পোর্টেন্ট, যে এই যে ১ম শ্রেণীর লিভার, এই লিভারের মেইন যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে পিভটটি ভার এবং প্রচেষ্টার মাঝখানে থাকবে। পিভটটি কই থাকবে? ভার এবং প্রচেষ্টার মাঝখানে থাকবে। এখানে একটা ছবি আছে। এই যে দেখো, যে পিভট যেটা আছে, যেটা হচ্ছে এক্সিস, এক্সিসটা হচ্ছে মাঝখানে থাকবে এবং ভার এবং প্রচেষ্টা ২ জায়গায় থাকবে। এবং এটা যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফ এ যদি আরেকটু দেখতে চাই, সেটা হচ্ছে কাঁচি। কাঁচির ক্ষেত্রে যে দেখো, যে কাঁচির যে মাঝখানে কিন্তু সেন্টারে দেখবা কোনো একটা লোহার যে পেরেক বা এরকম কিছু একটা দিয়ে কিন্তু আটকানো থাকে। ওটা হচ্ছে এক্সিস। আমরা অ্যা এক সাইড থেকে চাপ দেই এবং অন্য সাইডে কিন্তু কাটে। ঠিক আছে? তার মানে যেই সাইড থেকে চাপ দিচ্ছি সেটা হচ্ছে কি? আমাদের প্রচেষ্টা। আর যেটা কাটতেছি বা যেই সাইডে হচ্ছে আমরা কাজ করতেছি, সেটা হচ্ছে আমাদের ভার, বা যেটাকে নিয়ে আমরা কনসার্ন, মানে কাগজ। কাগজ হইতে পারে বা যেকোনো অন্য কিছু। তো ওই যে কাগজটা থাকবে সেটা হচ্ছে আমাদের ভার। আর ভিতরে যে কেন্দ্র সেটা হচ্ছে এক্সিস বা যেটাকে আমরা বলি পিভট। আর যেখানে হচ্ছে আমরা প্রচেষ্টা দেই, কাজ করি, সেটাকে আমরা বলি প্রচেষ্টা। ঠিক আছে? তারপর হচ্ছে ২য় শ্রেণীর ক্ষেত্রে কি হয়? যে দেখো, এখানে দেখো, একটু আগে কিন্তু আমরা বলছিলাম যে ঠেলা গাড়ির ক্ষেত্রে তাহলে পিভট কি হবে বা কেন্দ্র কি হবে? চাকা। তো এখানে দেখো, চাকার যে কেন্দ্র এটা হচ্ছে পিভট হিসেবে কাজ করতেছে। আমরা কোন ভারকে ঠেলে নিয়ে যাচ্ছি এবং আমরা কি পেশির কাজ করতেছি। তাহলে কাজটা হচ্ছে প্রচেষ্টা, ভারটা হচ্ছে আমার কি? ভার তো ভারী, মানে হচ্ছে যদি ইট-টিট থাকে সেটা হচ্ছে ভার হিসেবে কাজ করবে এবং চাকার যে কেন্দ্র সেটা হচ্ছে আমাদের পিভট হিসেবে কাজ করবে। আর ৩য় শ্রেণীর লিভারের যে উদাহরণটা দিচ্ছে সেটা হচ্ছে নেল ক্লিপার। তো নখ কাটার যে মেশিনগুলা রয়েছে, এটা যদিও এখানে বলছে যে ৩য় শ্রেণীর লিভার, মূলত এটা কিন্তু ২য় শ্রেণী এবং ৩য় শ্রেণীর লিভারের সংমিশ্রণে একটা কম্পাউন্ড লিভার। তো মেইনলি আমাদের যে বলতে পারো যে চিমটা থাকে, চিমটা, চিমটা হচ্ছে আদর্শ ৩য় শ্রেণীর লিভার হিসেবে কাজ করে। চিমটার ক্ষেত্রে কি হয়? যে তোমার আমরা হচ্ছে চিমটার যে পিভটটা থাকে একদম সামনে। দেখবা যে আমরা চিমটা দিয়ে কি করি? সামনের কোনো একটা জিনিসকে অ্যা কাজ করতে হেল্প করি। ঠিক আছে? বা একটা এক্সিস কে নিয়ে কাজ করি। তারপর হচ্ছে ভার এবং প্রচেষ্টা। প্রচেষ্টা যখন আমরা দেই, যখন যদি আমরা নেল ক্লিপারের ক্ষেত্রেই দেখি, যে এখানে হচ্ছে আমরা কাজ করতেছি কোন একটা পিভটকে কাজ করে, মানে পিভটকে অ্যা কেন্দ্র করে। তারপরে এখানে হচ্ছে আমরা চাপটা দিচ্ছি। এই জায়গার উপরে হচ্ছে আমরা চাপটা দিচ্ছি এবং অ্যা এটা একটু উল্টা হইছে। মেইনলি এরকম হবে যে এই সাইড থেকে হচ্ছে আমরা প্রচেষ্টা করতেছি। এখানে অ্যা এখানে হচ্ছে আমরা, সরি, আ পিভটটা হচ্ছে এইখানে, এই সেন্টার। এই সেন্টারকে কাজ করে হচ্ছে আমরা কাজ করার ট্রাই করতেছি। উপর থেকে যখন আমরা দিব তখন কিন্তু একটা সেন্টার পাবো। তো এটা হচ্ছে আমাদের পিভট বা সেন্টার। এখানে এটার উপর আমরা পেশির যে চাপটা দিচ্ছি। পরবর্তীতে আমাদের কি হচ্ছে এখানে? আমাদের কোন একটা নখ হোক বা অন্য কোন জিনিস হচ্ছে কেটে যাচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, লিভার কি? লিভার হচ্ছে যে মেকানিজম এর সাহায্যে কোনো অল্প বল প্রয়োগ করে বেশি অ্যা কাজ করা যায়, সেটাকে আমরা বলতেছি লিভার। ঠিক আছে? অল্প বল প্রয়োগের মাধ্যমে যদি বেশি কাজ করতে পারি, সেটাকে আমরা বলি লিভার। ঠিক আছে? আচ্ছা, গেল। এই ছিল আমাদের ১ম শ্রেণী, ২য় শ্রেণী এবং ৩য় শ্রেণীর লিভার এবং এগুলার যে অ্যা অ্যা উদাহরণগুলো দেখবা। যেমন ২য় শ্রেণীর যে লিভার, ২য় শ্রেণীর লিভারের উদাহরণ কি আছে? অ্যা আমাদের যে কাফ মাসল, এখানে ২য় শ্রেণীর লিভারের উদাহরণ দেখাইছে। যেমন হচ্ছে আমরা যখন পায়ের আঙ্গুলের ডগায় দাঁড়াবো, ঠিক আছে? পায়ের আঙ্গুলের ডগায় যখন দাঁড়াবো,
তখন আমাদের আঙ্গুলের উপরে যেহেতু দাঁড়াচ্ছি, এই যে এরকম আঙ্গুলের উপর দাঁড়াচ্ছি, তার মানে কি? আঙ্গুলের যে অস্থিগুলা আছে, অস্থিগুলা কি হিসেবে কাজ করবে? লিভারের বাহু হিসেবে কাজ করবে। আমরা কি জানি? যে সকল অস্থি সেখানে কানেক্টেড থাকবে তারা হচ্ছে লিভারের বাহু হিসেবে কাজ করে। তারপরে আঙ্গুলের যে সন্ধিস্থল আছে, মানে আঙ্গুলের যে জয়েন্ট গুলো কি হিসেবে কাজ করবে? পিভট হিসেবে কাজ করবে। তা আমাদের যে বডির যে ওয়েট যে আছে, ওই ওয়েটটা হচ্ছে আমাদের ভার হিসেবে কাজ করবে। এই ভারটাকে হচ্ছে আমি উপরে তুলতেছি। ঠিক আছে? বডির ওয়েটকে হচ্ছে উপরে তুলতেছি। তাহলে হচ্ছে আঙ্গুলের যে অস্থিগুলো আছে, অস্থিগুলো হচ্ছে লিভারের বাহু। তারপরে সন্ধিটা কি হবে? যে আঙ্গুলের যে সন্ধি এটা হচ্ছে পিভট হিসেবে কাজ করে। মানুষের যে বডির যে ভর, এই ভরটা হচ্ছে ভার হিসেবে কাজ করবে এবং আরেকটা ছিল প্রচেষ্টা। আমরা যে মাসল এখানে যে সকল মাসল কাজ করতেছে এই বডির ওয়েটটাকে উপরে তুলতে সেগুলো হচ্ছে প্রচেষ্টা হিসেবে কাজ করবে। এবং ৩য় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে আমাদের কনুই। কনুইয়ের ক্ষেত্রে কি হবে? যে কনুইর যে জয়েন্ট, এই জয়েন্টটা হচ্ছে পিভট বা এক্সিস। যে এক্সিসকে কাজ করে আমি পুরা কাজ মানে পুরা কাজটা করতেছি। ঠিক আছে? যে এক্সিসকে কেন্দ্র করে। আচ্ছা। তারপর হচ্ছে এখানে যে সকল অস্থি থাকবে, যেমন এখানে রেডিয়াস আলনা বা ফিমার থাকবে। এই অস্থিগুলো হচ্ছে আমাদের লিভারের বাহু। তো হাতে যদি আমার কোনো কিছু থাকে, ধরো আমার হাতে একটা ইট আছে। ইটটাকে আমি টান দিতেছি। তাহলে ইট বা যেকোনো ভর বা হাতের যে ভরটা হবে আমার ভার। আর প্রচেষ্টা কি? এই যে আমি বাইসেপস এবং ট্রাইসেপস এর মাধ্যমে যে কাজটা করতেছি, এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা। এ হলো আমাদের লিভারের পড়াশোনা। তারপর হচ্ছে হাঁটুর সঞ্চালনে অস্থি এবং পেশির সমন্বয়। আচ্ছা। এখানে দেখো আমাদের যে হাঁটুতে আমরা ২ রকমের কাজ করি। একটা হচ্ছে যে বক্রীকরণ, এখানে ২ ধরনের পেশি থাকে। একটা হচ্ছে বক্রীকরণ পেশি, আরেকটা হচ্ছে প্রসারণ পেশি। বক্রীকরণ পেশি মানে কি? হাঁটুটাকে ভাঁজ করতে হেল্প করতেছে। হাঁটুটাকে ভাঁজ করতে হেল্প করতেছে। আর প্রসারণ মানে কি? হাঁটুটাকে সোজা করতে হেল্প করতেছে। তো বক্রীকরণ পেশি কিন্তু ২ রকমের হয়। ঠিক আছে? ২ ভাবে থাকে। হাঁটুর যে বক্রীকরণ পেশি এটা ২ রকমের হয়। একটা হচ্ছে মানে ২ ধরনের হয়। একটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস, বক্রী সরি বক্রীকরণ পেশি। তো গ্যাস্ট্রোকনেমিয়াস গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল কোনটা? গ্যাস্ট্রোকনেমিয়াস মাসলটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াসটা হচ্ছে যে আমাদের যে অ্যা পা, পায়ের এটা কিভাবে দেখাই এখন তো দেখানো খুব কঠিন। মানে পায়ের যখন ভাঁজ করি তখন দেখবা যে আমাদের যে টিবিয়া এবং ফিবুলার পেছনের যে পেশিটা এটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস। এখানে ছবি আছে হয়তো। ছবিটা দেখার ট্রাই করি। গ্যাস্ট্রোকনেমিয়াস। এই যে হাঁটুর প্রসারণ, গ্যাস্ট্রোকনেমিয়াস। এই যে আমাদের যে হাঁটুর যে পিছনে দেখবা যে ২ টা মাসল আছে। এই ২ টা মাসল হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল। ঠিক আছে? এই যে এই ২ টা মাসল হচ্ছে আমাদের গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল। ঠিক আছে? এই যে হাঁটুর পিছনে, মানে হাঁটু বলতে কি? মানে পায়ের পিছনে। হাঁটু না তো, হাঁটুর নিচে পিছনের দিকে ২ টা মাসল ২ টা মানে গ্যাস্ট্রোকনেমিয়াস হচ্ছে ২ টা হেড থাকে। তো এজন্যে এটাকে আমরা অনেক সময় এটাকে বলে পায়ের ডিম, পায়ের মাসেল ডিম। কিরকম জানি একটা বইয়ে একটা ওয়ার্ড আছে। ওটা খুবই যদিও খুব একটা ইম্পোর্টেন্ট না। একটা হচ্ছে তাহলে গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল, আরেকটা হচ্ছে যে হ্যামস্ট্রিং মাসল। এটা হয়তো অনেকে জানো যে খেলোয়াড়দের হ্যামস্ট্রিং মাসলে কিন্তু ইনজুরি হয়। তো হ্যামস্ট্রিং মাসলে মেইনলি ৩ টা মাসল থাকে। এটা আমরা মনে রাখবো এইভাবে বিএসএস, ঠিক আছে? বিএসএস, বাইসেপস ফিমোরিস, সেমিটেন্ডিনোসাস এবং সেমি মেমব্রেনোসাস। এই যে ছবিটা যদি দেখি, বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমিটেন্ডিনোসাস। আচ্ছা, বাইরে থেকে যদি আসি, এখানে দেখো এই যে এটা হচ্ছে আমাদের বাইসেপস ফিমোরিস, এটা হচ্ছে সেমিটেন্ডিনোসাস এবং এই মাসলটা হচ্ছে সেমি মেমব্রেনোসাস। এবং নিচে কি ছিল? এই যে এটা হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস, যেটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে। এই যে ৪ টা পেশি, এই ৪ টা পেশি হচ্ছে হাঁটুকে ভাঁজ করতে হেল্প করতেছে। তার মানে এগুলো হচ্ছে আমাদের হাঁটুর বক্রীকরণ পেশি। তাহলে আমরা কি বললাম? যে বিএসএস, ঠিক আছে? বিএসএস, এই ৩ টাকে একসাথে আমরা কি বলি? যে হ্যামস্ট্রিং মাসল। কোয়েশ্চেন অনেক সময় আসে যে হ্যামস্ট্রিং মাসল কোনটি? ঠিক আছে? তো তখন আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে বাইসেপস ফিমোরিস, সেমিটেন্ডিনোসাস আর হচ্ছে সেমি মেমব্রেনোসাস। আর এর সাথে গ্যাস্ট্রোকনোমিয়াস হেল্প করে। এটা হচ্ছে আমাদের হাঁটু ভাঁজ করতে।
আর হাঁটু যখন আমরা প্রসারণ করি তখন হচ্ছে কোয়াড্রিসেপস মাসেল হেল্প করে। কোয়াড্রিসেপস মাসেল আমাদের হাঁটু যখন প্রসারণ করি তখন হচ্ছে কোয়াড্রিসেপস মাসেল হেল্প করে। কোয়াড্রিসেপস মাসেল হচ্ছে আমাদের যে উরু যেটা বলি, উরুর যে সামনের যে মাসেলগুলা, এই মাসেলগুলো হচ্ছে এখানে ৪ ধরনের স্পেশাল মাসেল থাকে, আরো মাসেল থাকে। কিন্তু এখানে ৪ টাই মাসেল আমাদের হাঁটুকে সোজা করতে হেল্প করতেছে। সেটা হচ্ছে কোয়াড্রিসেপস মাসেল। এখানে কি আছে? রেকটাস ফিমোরিস। এটা হচ্ছে আমাদের যে শ্রোণি বা হিপ থেকে এটা আসছে। এজন্য এটাকে বলতেছি রেকটাস ফিমোরিস। এবং পাশাপাশি ৩ টা মাসেল আছে। ভাস্টাস ল্যাটেরালিস, ভাস্টাস মিডিয়ালিস আর ভাস্টাস ইন্টারমিডিয়াস। এখন দেখো যে এটা যদি আমাদের বডির এক্সিস হয়, ধরো এখানে হচ্ছে আমাদের কোমর, এটা পা। তো পায়ের ক্ষেত্রে এটা হচ্ছে মেইনলি আমাদের বলতে পারি যে উরু, ঠিক আছে? উরু। উরুর সামনের দিকটা, ঠিক আছে? এটা হচ্ছে উরুর সামনে। পুরো সামনের দিকটা নিয়ে আলোচনা করতেছি। তো এখানে যেটা হচ্ছে এক্সিস থেকে বা কোমর থেকে বাইরের দিকে সেটা হচ্ছে কি ভাস্টাস ল্যাটেরালিস। আর ভিতরের দিকে যে মাসেলটা সেটা হচ্ছে ভাস্টাস মিডিয়াস। আর ভাস্টাস ইন্টারমিডিয়াস যেটা সেটা হচ্ছে রেকটাস ফিমোরিসের ভিতরে, এটা দেখা যায় না। ঠিক আছে? এটা হচ্ছে যদি তোমরা মেডিকেলে পড়ো তখন হচ্ছে দেখবা যে ক্যাডাভার বা যে মৃত যে বডিগুলা থাকে ওই বডিগুলাতে খুলে, খুলে দেখতে হয়। যে এগুলো হচ্ছে একটু ভিতরের দিকে মাসেল, ঠিক আছে? তো এটা উপর থেকে দেখা যায় না যে এটা হচ্ছে ভিতরের দিকে থাকবে। তো এই যে বাইরের যে মাসেলটা এই একদম ল্যাটারাল সাইডে বাহিরের দিকে সেটা হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস, তারপর হচ্ছে রেকটাস ফিমোরিস এবং একদম ভিতরের দিকে হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস এবং ভিতরে থাকবে মিডিয়ালিস আর ভিতরে থাকবে ভাস্টাস ইন্টারমিডিয়াস। এগুলো হচ্ছে আমাদের হাঁটুর প্রসারণে হেল্প করতেছে। আচ্ছা, তো আমরা হাঁটুর বক্রীকরণ পেশিগুলো পড়লাম অলরেডি। যে বক্রীকরণ পেশিতে কি কি আছে এখানে দেখো, যে গ্যাস্ট্রোকনেমিয়াস আর হচ্ছে হ্যামস্ট্রিং মাসেল। গ্যাস্ট্রোকনেমিয়াস আর হ্যামস্ট্রিং মাসেল। আবার কি পড়ছি যে গ্যাস্ট্রোকনেমিয়াসকে আমরা কিভাবে মনে রাখবো? বিএসএস, বাইসেপস ফিমোরিস, সেমিটেন্ডিনোসাস এবং সেমি মেমব্রেনোসাস। ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের হাঁটু ভাঁজ করতে হেল্প করে। আচ্ছা, এখানে আর কিছু লাগবে না। তারপর হচ্ছে প্রসারণ পেশি। প্রসারণ পেশি কি আছে আমাদের? কোয়াড্রিসেপস ফিমোরিস সামনের দিকে। পুরুষ সামনের দিকে থাকবে ৪ টা মাসেল, কোয়াড্রিসেপস ফিমোরিস, রেকটাস মিডিয়ালিস, রেকটাস ফিমোরিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস আর ভাস্টাস মিডিয়ালিস। এই যে ৪ টা ভাস্টাস ফিমোরিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, ইন্টারমিডিয়াস, এই ৪ টা একসাথে হাঁটু প্রসারণ করতে আমাদের হেল্প করে। এটা জাস্ট এমসিকিউ আসে, খুব একটা ইম্পর্টেন্ট না সিকিউ এর জন্য, জাস্ট এমসিকিউ এর জন্য পড়বা। ঠিক আছে? এই যে এখানে আরেকটু সুন্দরভাবে আমরা দেখতে পারবো। এখানে দেখো যে সামনের দিকে, উরুর যে সামনের দিকে এখানে হচ্ছে ৪ টা মাসল থাকে, কোয়াড্রিসেপস ফিমোরিস, তারপরে আর গ্যাস্ট্রোকনেমিয়াস আর যে হ্যামস্ট্রিং পেশি, এই যে পিছনের দিকে যে হ্যামস্ট্রিং মাসেলগুলো রয়েছে আর হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস, এগুলো হচ্ছে হাঁটু ভাঁজ করতে হেল্প করতেছে আমাদের। হাঁটু ভাঁজ করতে আমাদের হেল্প করতেছে। মোটামুটি আমাদের অধ্যায় এটা শেষ, তেমন কিছু বাকি নাই। আর তারপর হচ্ছে হাঁটু ভাঙা, হাড় ভাঙা। হাড় ভাঙা এবং যে চিকিৎসা, এটা কিন্তু এর আগের ক্লাসে আমরা দেখে ফেলছি। আজকে এই ২ টা জিনিসই বাকি ছিল। একটা হচ্ছে অ্যা পেশি কয় প্রকার, পেশির যে পেশি টিস্যুর প্রকারভেদ, পেশি টিস্যুগুলা কিভাবে তৈরি হয়, আর হচ্ছে এই যে তোমার হাঁটুর যে পেশিগুলা, এগুলো হচ্ছে আজকের মেইন পড়া ছিল। অলরেডি এগুলো পড়ে ফেলছি। এখানে এইটা আনসার করার ট্রাই করো যে মানব কঙ্কালতন্ত্রের ৩য় শ্রেণীর লিভারের সঙ্গে লিভার কোন অঙ্গে কার্যকরী? তার মানে হচ্ছে ৩য় শ্রেণীর লিভার কোন অঙ্গে আমরা পাই? এটা একটু আনসার করার ট্রাই করো যে ৩য় শ্রেণীর লিভার কোথায় পাই? খুবই ইজি। দেখি পারো কিনা। অলরেডি পড়ছি আমরা। একটা ছিল হচ্ছে মাথার সঞ্চালন। মাথার সঞ্চালনের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? যে অ্যা এক্সিস যে অস্থিটা আছে, এক্সিস অস্থি হচ্ছে আমাদের মাথার সঞ্চালনে হেল্প করতেছে। তারপর হচ্ছে আমরা যখন দাঁড়াচ্ছি তখন পায়ের গোড়ালির যে সঞ্চালন হচ্ছে, পায়ের গোড়ালির মাধ্যমে আমরা হচ্ছে আমাদের বডির যে ভারটা, ভারটাকে তুলতে পারতেছি। সেখানে দেখো আমাদের বডির ভর কিন্তু অনেক বেশি। জাস্ট হচ্ছে পায়ের যে ছোট, ছোট যে আঙ্গুলের যে অস্থিগুলো আছে, এই অস্থিগুলো কিন্তু পুরা বডির ভার নিচ্ছে। ঠিক আছে?
তো এইজন্য হচ্ছে লিভারের কার্যক্রম দরকার আছে। তার মানে আমি কাজ করতেছি বেশি, কিন্তু যে অ্যা বল প্রয়োগটা আমার কম করা লাগতেছে। ঠিক আছে? আর হচ্ছে হাঁটু হাতের যে কনুইয়ের সঞ্চালন। এখানে ৩য় শ্রেণীর লিভার কোথায় আছে? আচ্ছা, এটার আনসার কে পারবা বলো? ৩য় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে হাতের কনুই। ৩য় শ্রেণীর যে লিভার, এটার উদাহরণ হবে হাতের কনুই। আর পায়ের গোড়ালি হচ্ছে ২য় শ্রেণী, আর মাথাটা হচ্ছে ১ম শ্রেণীর লিভারের অন্তর্ভুক্ত। এই এমসিকিউটা তোমার হচ্ছে চট্টগ্রাম বোর্ডে আসছে। ঠিক আছে? উম আর একটা সিকিউ আছে মনে হয়। আচ্ছা, সিকিউটা দেখি যে পশ্চাৎপদের ২ টি অস্থির সন্ধিস্থলে প্যাটেলা নামক অস্থি রয়েছে। তাহলে আ প্যাটেলা, প্যাটেলা কোথায় থাকে? আমাদের যে ফিমার, ফিমার, তারপর থাকে হচ্ছে প্যাটেলা, তারপর হচ্ছে ২ টা অস্থি থাকে। একটা হচ্ছে টিবিয়া, একটা হচ্ছে ফিবুলা। তাহলে হচ্ছে এখানে ৩ টা অ্যা অ্যা যে মেইনলি হচ্ছে ফিমার এবং টিবিয়ার সাথে হচ্ছে প্যাটেলাটা জয়েন্ট ফর্মেশন করে। এখানে বলতেছে যে এ সকল অস্থির সাথে সংযুক্ত পেশি সন্ধি বরাবর পা সঞ্চালনে হেল্প করতেছে। ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে যে সকল অস্থি আছে, তার মানে কি? এখানে যে ফিমারকে বলতেছে, তারপর হচ্ছে টিবিয়াকে ইন্ডিকেট করতেছে। এরা হচ্ছে এদের সাথে যে সংযুক্ত পেশি আছে, তাহলে হচ্ছে কঙ্কালের সাথে, বা আমরা বলতে পারি যে অস্থির সাথে যে সকল পেশি থাকে সেগুলোকে আমরা কি বলি? ঐচ্ছিক পেশি বলি বা কঙ্কাল পেশি বলি। তার মানে এখানে কঙ্কাল পেশিকে ইন্ডিকেট করতেছে। ফিমার বা টিবিয়ার সাথে যে সকল মাসল আছে, এগুলো হচ্ছে কঙ্কাল পেশির অন্তর্ভুক্ত, এবং এরা কি করতেছে? পা সঞ্চালনে হেল্প করতেছে। আচ্ছা, এখানে বলতেছে ১ম যে কোয়েশ্চেনটা, প্রকৃত পরশুকা কি? প্রকৃত পরশুকা মানে হচ্ছে যে সকল পরশুকা আমাদের যে স্টার্নামের সাথে সংযুক্ত হচ্ছে, সেগুলোকে আমরা বলতেছি প্রকৃত পরশুকা। যারা হচ্ছে ডিরেক্টলি সংযুক্ত হচ্ছে। আমাদের যে স্টার্নামের সাথে ১ম যে ৭ টি পরশুকা, এরা হচ্ছে সরাসরি সংযুক্ত হয়। ১ম যে ৭ জোড়া পরশুকা, এরা হচ্ছে সরাসরি সংযুক্ত হয়। তাহলে আমরা বলতে পারি যে ১ থেকে ৭ম জোড়া, ৭ম জোড়া যে পরশুকাগুলা রয়েছে, এগুলো হচ্ছে প্রকৃত পরশুকা। আর ৭ম পরশুকার সাথে আরো ৩ টা পরশুকা এসে এড হয়। নবম, দশম, অষ্টম, নবম এবং দশম। ৮, ৯ আর ১০। এই ৩ টা পরশুকা হচ্ছে অপ্রকৃত। আর ১১ এবং ১২ নাম্বার যে পরশুকা, এগুলো কিন্তু সংযুক্ত হয় না। এগুলো হচ্ছে আমাদের ভাসমান পরশুকা। এগুলো কিন্তু জাস্ট ফার্স্ট ক্লাসে সবকিছু দেখাইছি, এজন্য বেশি এক্সপ্লেইন করতে গেলাম না। যে প্রকৃত পরশুকা কি, বলতে পারবা যে, যে সকল পরশুকা, বা বলতে পারো যে ১ম ৭ জোড়া পরশুকা আমাদের স্টার্নামের সাথে সরাসরি সংযুক্ত হয়। যেহেতু এরা স্টার্নামের সাথে সরাসরি সংযুক্ত হচ্ছে, এজন্য এদেরকে আমরা বলি যে প্রকৃত পরশুকা। তারপর আছে যে ফ্লেক্সর এবং এক্সটেনসর পেশি বলতে কি বুঝো? এটাও কিন্তু অলরেডি আমরা পড়ছি যে ফ্লেকশন এবং এক্সটেনশন করতে হেল্প করতেছে। ফ্লেকশন মানে কি? কোনো কিছুকে ভাঁজ করা। ফ্লেক্সর পেশি কি? আমাদের বাইসেপস মাসল যেটা আছে, এটা হচ্ছে আমাদের ফ্লেক্সর মাসল। আর এক্সটেনশন মানে কি? যে সকল মাসল হচ্ছে ভাঁজকৃত কোনো অ্যা অঙ্গকে, বা ভাঁজকৃত যে কি বলি আমরা, হাড়গুলাকে, অস্থিগুলাকে আবার সোজা করতে হেল্প করে, সেটা হচ্ছে আমাদের এক্সটেনসর পেশি। তাহলে ফ্লেকশন হচ্ছে ভাঁজ করা, আর এক্সটেনশন মানে হচ্ছে আবার প্রসারিত করা। তাহলে যে সকল পেশি হচ্ছে ভাঁজ করতে হেল্প করবে, সেটা হচ্ছে ফ্লেক্সর। আর যে সকল পেশি হচ্ছে প্রসারণ করতে হেল্প করবে, সেটা হচ্ছে এক্সটেনসর পেশি। তারপরে বলছে যে উদ্দীপকে উল্লিখিত অঙ্গটির পেশির গঠন বর্ণনা করো। তার মানে হচ্ছে এখানে যেহেতু কঙ্কাল পেশি বলছে, কঙ্কাল পেশি, তো কঙ্কাল পেশির গঠন বর্ণনা করো। এটা কিন্তু সবার ১ম এ কিন্তু অলরেডি দেখে ফেলছি যে কঙ্কাল যে পেশিটা রয়েছে, কঙ্কাল পেশির গঠন কিরকম হয়। তো আমরা যদি একটা অস্থি আঁকি, একটা অস্থির সাথে ধরো টেন্ডন আছে, টেন্ডন থেকে হচ্ছে আমাদের মাসেল। ঠিক আছে? মাসেল। ঠিক আছে? মাসেল। তো এই মাসেলে কি থাকে? মাসেল ফাইবার থাকে। ঠিক আছে? আমরা হচ্ছে ফেসিকুলাস আঁকাইতেছি।
মাসেলে কি থাকে? অনেকগুলো ফেসিকুলাস থাকে যেগুলোকে আমরা কি বলি? ফেসিকুলাই। এই পুরো গঠনটা হচ্ছে কি? ফেসিকুলাই। তো ফেসিকুলাই থেকে একটা ফেসিকুলাসকে আমি আলাদা করলাম। ঠিক আছে? একটা ফেসিকুলাসকে হচ্ছে আমি জুম করলাম। জুম করলে কিরকম দেখা যাবে? ভিতরে অনেকগুলো কি থাকবে? পেশিতন্তু থাকবে। ঠিক আছে? তাহলে হচ্ছে পেশিতন্তু থাকবে বা পেশিকোষ থাকবে। পেশিকোষ যা, পেশিতন্তু তা। ঠিক আছে? তাহলে হচ্ছে এই যে পেশিতন্তু, পেশিতন্তুর বাহিরে কি থাকবে? একটা আবরণ থাকবে। সেটাকে আমরা কি বলতেছি? যে এন্ডোমাইসিয়াম। তারপর হচ্ছে পুরো যে এই যে আমার যে ফেসিকুলাস, এই ফেসিকুলাসের বাইরে একটা আবরণ থাকবে। সেটাকে আমরা কি বলতেছি? পেরিমাইসিয়াম। আর এই যে পুরা যে মাসেলটা আছে, অস্থি, এটার বাইরের যে আবরণ বা ফেসিকুলার বাইরের যে আবরণ সেটাকে আমরা বলতেছি এপিমাইসিয়াম। ঠিক আছে? তারপরে তুমি বলবা কি? যে যেহেতু ঐচ্ছিক পেশির গঠন বর্ণনা করতে বলছে, এখানে কি বলবা? যে এখানে হচ্ছে আড়াআড়ি দাগ থাকে, অনুপ্রস্থ রেখা থাকে, আই ব্যান্ড এবং এ ব্যান্ড দেখা যায়, অনুপ্রস্থ রেখা থাকে, রেখা থাকে। এর চেয়েও যদি ইম্পর্টেন্ট বলো যে প্রথমে শুরু করবা যে এটা হচ্ছে নলাকার। ঠিক আছে? এই পেশিগুলো হচ্ছে নলাকার, নলাকার এবং কি দীর্ঘ, নলাকার দীর্ঘ, নলাকার হবে, দীর্ঘ হবে। তারপরে অনুপ্রস্থ রেখা থাকবে, এ ব্যান্ড আই ব্যান্ড দেখা যাবে। তারপর হচ্ছে মায়োফাইব্রিল স্পষ্ট, মায়োফাইব্রিল স্পষ্ট। তারপরে বলতে পারো যে নিউক্লিয়াস, অসংখ্য নিউক্লিয়াস থাকবে, শত শত নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস থাকবে। তারপর হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে না, এটা হচ্ছে হৃৎপেশির বৈশিষ্ট্য। ইন্টারক্যালেটেড ডিস্ক অনুপস্থিত, ডিস্ক অনুপস্থিত। তো এগুলো লিখবা। তারপরে সংখ্যা তো অসংখ্য থাকে, নিউক্লিয়াস তো অসংখ্য থাকে। আর এখানে লেখার মতো কি আছে যে যেহেতু প্রকৃতি বর্ণনা করতে বলছে, সরি গঠন বর্ণনা করতে বলছে, তো এই জিনিসগুলো লেখার পরে তুমি হচ্ছে গঠনটা বর্ণনা করবা যে অ্যাক্টিন এবং মায়োসিন মিলে হচ্ছে সার্কোমিয়ার তৈরি করছে, তারপর হচ্ছে মায়োফাইব্রিল, তারপর হচ্ছে পেশিতন্তু, তারপর হচ্ছে পেশিতন্তুর বাইরের যে লেয়ার গুলা কিভাবে আসতেছে, তারপরে এই যে চিত্রটা হচ্ছে তোমরা দেখাইতে পারো। তো এইভাবে হচ্ছে আমাদের এই গ আনসারটা করতে হবে। ঠিক আছে? তাহলে হচ্ছে অঙ্গটির যে পেশির গঠন বা কঙ্কাল পেশির গঠন আমরা দেখলাম। আর লাস্ট হচ্ছে যে উল্লিখিত সন্ধিকে কেন্দ্র করে দুটি অস্থি সঞ্চালনে সংশ্লিষ্ট পেশির ভূমিকা ব্যাখ্যা করো। আচ্ছা, উল্লিখিত সন্ধি তার মানে হচ্ছে প্যাটেলার সাথে যে সন্ধিটা তৈরি হয়েছে, তাহলে প্যাটেলার সাথে কে কে সন্ধি তৈরি করে? প্যাটেলার সাথে তৈরি করে দুটি, এখানে ইয়া থাকবে, দুটি অস্থি থাকবে। একটা হচ্ছে ফিমার, ফিমার, আর একটা হচ্ছে আমাদের টিবিয়া, ফিমার এবং টিবিয়া। আচ্ছা, এখন বলছি যে দুটি অস্থি সঞ্চালনে সংশ্লিষ্ট পেশির ভূমিকা ব্যাখ্যা করো। তার মানে হচ্ছে হাঁটুর পেশি, হাঁটুর পেশি এখানে ইন্ডিকেট করছে। তাহলে হচ্ছে হাঁটুর পেশিতে আমাদের কি থাকবে? যে হাঁটুর পেশি যদি বলি যে হাঁটুর পেশি এখানে দুই ধরনের পেশি থাকে, একটা হচ্ছে বক্রীকরণ পেশি, বক্রীকরণ পেশি, আর একটা হচ্ছে আমাদের উম, প্রসারণ পেশি, প্রসারণ পেশি, বা এরা হচ্ছে ফ্লেক্সর পেশি, ভাঁজ করতে হেল্প করবে, ফ্লেক্সর পেশি। আর এরা হচ্ছে এক্সটেন্সর পেশি, পেশি। আচ্ছা, তাহলে হচ্ছে বক্রীকরণ পেশি আমরা কি পড়ছিলাম? আমাদের যে উরুর পিছনে থাকে হ্যামস্ট্রিং মাসেল, তাই না? হ্যামস্ট্রিং মাসেল, হ্যামস্ট্রিং মাসেল। তো হ্যামস্ট্রিং মাসেলকে আমরা কিভাবে মনে রাখছিলাম? যে বিএসএস দিয়ে, বাইসেপস ফিমোরিস, সেমিমেমব্রেনোসাস আর হচ্ছে সেমিটেন্ডিনোসাস, আর কি ছিল? যে গ্যাস্ট্রোকনেমিয়াস। ঠিক আছে? গ্যাস্ট্রোকনেমিয়াস ছিল, গ্যাস্ট্রোকনোমিয়াস, নোমিয়াস। আর এখানে হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস,
কোয়াড্রিসেপস ফিমোরিস। ফিমোরিস। তো কোয়াড্রিসেপস ফিমোরিস এর মধ্যে কি ছিল? যে আমাদের রেকটাস ফিমোরিস, সরি কোয়াড্রিসেপস মাসল, দুঃখিত। রেকটাস ফিমোরিস এটা এখানে বলে ফেলছি অলরেডি। রেকটাস ফিমোরিস, রেকটাস ফিমোরিস, তারপর হচ্ছে ভাস্টাস, বাইরের দিকে থাকবে ল্যাটারালিস, তারপরে থাকবে ইন্টারমিডিয়াস, একদম ভিতরে থাকবে ইন্টারমিডিয়াস, মিডিয়াস, আর একদম ভিতরে থাকবে মিডিয়ালিস। ঠিক আছে? প্রথমে এই ৪ টা পেশির নাম বলবা যে এগুলো হচ্ছে প্রসরণ পেশি এবং এখানে ৪ টা হচ্ছে ফ্লেক্সর বা বক্রীকরণ পেশি। তারপর হচ্ছে তাদের কাজ কি? তাহলে হচ্ছে যেগুলো হচ্ছে বক্রীকরণ পেশি তারা হচ্ছে হাঁটুকে ভাঁজ করতে হেল্প করবে। তারা হচ্ছে হাঁটুকে যখন আমরা ভাঁজ করব বক্রীকরণ করতে হেল্প করতেছে এবং এর বিপরীতে অ্যান্টাগনিস্টিক পেশি হিসেবে কে কাজ করে? এক্সটেন্সর পেশিগুলা। যে তোমার কোয়াড্রিসেপস যে মাসলগুলো আছে, কোয়াড্রিসেপস মাসলগুলো হচ্ছে প্রসারণ করতে হেল্প করতেছে। ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে একটু সুন্দরভাবে লিখে দিবা। তাহলে হচ্ছে আমাদের এই সিকিউটা শেষ। তো যারা ক্লাসে ছিলা সবাইকে ধন্যবাদ। আমাদের ক্লাস আজকে এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।